হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি নুমান ভাই আছি তোমাদের সাথে আইসিটি ওয়ান শট ক্লাসের ধারাবাহিকতায়। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা প্রিভিয়াসলি কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম অংশটুকু অলরেডি আমরা করে ফেলছি। আজকে আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিতীয় অংশ, ঠিক আছে? তো দ্বিতীয় অংশে আমরা একটু প্রথম অংশে একটু রিমাইন্ডার দিয়ে দিই। আমরা প্রথম অংশেতে কিন্তু নর্মাল যে সি প্রোগ্রামগুলো আছে, বেসিক যে সি প্রোগ্রামগুলো আছে এবং হচ্ছে কন্ডিশনাল জাতীয় এবং স্টেটমেন্ট জাতীয় যেই সি প্রোগ্রামগুলো আছে, আমরা কিন্তু সেই প্রোগ্রামগুলো অলরেডি শেষ করে ফেলছি। তো আজকে আমরা যেই টপিকটাকে শুরু করব সেটা হচ্ছে লুপ থেকে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করব। আচ্ছা, প্রথমত আমরা আগে জানি যে লুপ জিনিসটা কি। হ্যাঁ, তো লুপ হচ্ছে যে একটা কাজ যার মাধ্যমে বারবার করাবো। আমি একটা কাজ আমি বারবার করব এবং যার মাধ্যমে করাবো সে হচ্ছে লুপ, ঠিক আছে? যখন আমরা সি প্রোগ্রামিংয়ে যখন যাব তখন লুপ হচ্ছে টোটাল 3টা লুপ আমাদেরকে ইউজ করতে হবে। একটু দেখো, লুপ হচ্ছে আমাদের কয়টা ইউজ করতে হবে? 3টা ইউজ করতে হবে। প্রথমত হচ্ছে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ এবং ফাইনালি হচ্ছে ডু হোয়াইল লুপ। এই হচ্ছে টোটাল 3টা লুপ আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন যখন আমরা সি প্রোগ্রামগুলো করব তখন হচ্ছে আমরা একত্রে 3টা যেহেতু করবো, সো আমাদের আগে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এই 3টা সম্পর্কে আগে আমাদের বেসিকটা জানতে হবে। যে বেসিক যে পড়াশোনাগুলো আছে, যেমন ধরো আমরা যদি এটা বলি যে প্রথমত হচ্ছে আমরা ফর লুপ নিয়ে যদি বলি, তাহলে ফর লুপের ক্ষেত্রে দেখো, ফরের ক্ষেত্রে এবং হোয়াইলের ক্ষেত্রে এবং ডু হোয়াইলের ক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে 4টা টার্ম হচ্ছে কমন। 4টা কমন টার্ম আছে। হোয়াইল এবং আমরা পাশে আরেকটা লিখবো, সেটা কিসের? ডু হোয়াইলের লুপ। আমরা তিনটারই স্ট্রাকচার শিখবো। ডু হোয়াইল, ওকে। সো এখন দেখো, ফরের ক্ষেত্রে যে এই 3টার মধ্যে যে 4টা টার্ম কমন টার্ম আছে, কমন টার্মগুলো আমি একটু বলে দিচ্ছি, এগুলো একটু খেয়াল করো। কমন টার্মগুলো হচ্ছে কি? ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন যে টার্মটা আছে, এটা মূলত আমরা ব্যবহার করব হচ্ছে এই যে আমি তোমাকে বললাম যে একটা কাজ আমি বারবার করব, তাই না? কতবার করব? কেউ না কেউ তো গণনা করবে। আমি যদি তোমাকে বলি যে হ্যাঁ এই কাজটা তুমি 10 বার করো, তার মানে কি যে কেউ না কেউ তো থাকবে যে গণনা করবে যে কাজটা আসলে কতবার হইতেছে। যে গণনা করবে সে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? ইনিশিয়ালাইজেশনের কাজটা কি? সে গণনা করবে সে কতবার কাজটা করতেছে, সে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তারপরে যেই টপিকটা আসবে, মানে যে টার্মটা আসবে সেটা হচ্ছে কন্ডিশন। ইনিশিয়ালাইজেশনের পরে যেটা আসবে সেটা কি? কন্ডিশন। এখন ধরো আমি তোমাকে কি করলাম, যে কাজটা তোমাকে আমি 10 বার করতে বলছি, তো অবশ্যই ইনিশিয়ালাইজেশন সবসময় আমরা কাউন্ট করবো কি? 1 পর্যন্ত। 1-এর সময় একবার তুমি করবা, 2-এর সময় একবার করবা, 3-এর সময় একবার করবা। তো তুমি ম্যাক্সিমাম কত পর্যন্ত যাবা? ম্যাক্সিমাম যাবা হচ্ছে 10 পর্যন্ত। সো কন্ডিশনটা হবে কি? যে আমি কাজটা 10 পর্যন্ত করব, ঠিক আছে? তারপরে যেটা করবো সেটা কি? ইনিশিয়ালাইজেশন গেল, কন্ডিশন গেল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট কোনটা? স্টেটমেন্ট হচ্ছে যেই কাজটা আমি বারবার করতে বলছি। তো ইনিশিয়ালাইজেশন হচ্ছে যে গণনা করবে সে, কন্ডিশন হচ্ছে যত পর্যন্ত আমি যাব বা কত পর্যন্ত আমি যাব সেটা হচ্ছে কন্ডিশন, এবং স্টেটমেন্ট হচ্ছে যেই কাজটা আমি তোমাকে বারবার করতে বলছি সেই কাজটা হচ্ছে স্টেটমেন্ট। এবং ফাইনালি আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই 4টা টার্ম আমাদের সবগুলাতে কাজে লাগবে। সবাই এইটা বুঝলেই হয়ে যায়, এখানে আলাদাভাবে নতুন করে বুঝতে হয় না কোনো কিছু। তো এখানে যে এই যে 4টা টার্ম আছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এই 4টাই ঘুরে ফিরে ফর, হোয়াইল এবং ডু হোয়াইলের ক্ষেত্রে। যেহেতু 3টাই লুপ, 3টাই কি একটা কাজ বারবার করাবে, জাস্ট তাদের কাজের ধরনটা হচ্ছে অন্যরকম। ফরের কাজের ধরনটা একরকম, হোয়াইলের কাজের ধরনটা একরকম, ডু হোয়াইলের কাজের ধরন একরকম, ঠিক আছে? কাজের ধরনটা হচ্ছে একটু ভিন্ন ভিন্ন রকম, কিন্তু তাদের রেজাল্ট কিন্তু এক, ঠিক আছে? তো আমি যদি শুরুতে ফরের স্ট্রাকচারটা একটু তোমাদেরকে বলে দিই যে ফর কিভাবে লিখতে হয়, তো আমরা কি লিখবো? আমরা লেখা শুরু করবো কি? ফর, আমরা লিখলাম কি? দেখো, ফর, আমরা ফর লিখবো, তখন একটা ব্র্যাকেট হবে, এখানে থাকবে কি? ইনিশিয়ালাইজেশন। এখানে থাকবে কি? ইনিশিয়ালাইজেশন। এই গেল হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এবং
ইনিশিয়ালাইজেশন অংশটুকু লেখার পরে তোমাকে অবশ্যই এখানে একটা সেমিকোলন দিতে হবে। ইনিশিয়ালাইজেশন, তারপরে আমরা লিখবো কি, তারপর লিখবো আমরা কন্ডিশন, কন্ডিশন এবং এখানে একটা সেমিকোলন, তারপরে এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তুমি যেটা ইউজ করা দরকার। এই গেল হচ্ছে স্ট্রাকচার। এবং এখানে খেয়াল করবো অবশ্যই কিন্তু দেখো আমি ইনিশিয়ালাইজেশন অংশটুকু কন্ডিশন অংশটুকুর মাঝে কিন্তু আমরা সেমিকোলন দিছি, অবশ্যই তোমাদের সেমিকোলন দিতে হবে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এরপরে ভিতরে ঢোকার পর এখানে কি হবে, স্টেটমেন্ট হবে, স্টেটমেন্ট। এখানে সেমিকোলন। এ হচ্ছে ফরের স্ট্রাকচার বা ফর লুপের স্ট্রাকচার। তো মূলত দেখো কাজটা কিভাবে হবে। তো এখন ফর যেভাবে কাজটা করে সে কাজটা কিরকম করে, কাজটা হচ্ছে দেখো প্রথমত যখন সে উপর থেকে কোডটা চেক করে আসবে, ধরো আমরা উপর থেকে এভাবে কোডটা চেক করে আসলাম, আসার পরে সে এখানে আসবে চেক করার জন্য যে এই অংশটুকু কি ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশনকে যে কাজটা গণনা করবে, তো এখান থেকে সে কোথায় যাবে, এই ঘরে আসবে। ইনিশিয়ালাইজেশন সে চেক করলো, চেক করার পর যাবে কোথায়, কন্ডিশনে যাবে। তো কন্ডিশনের পরে কিন্তু সে ইনক্রিমেন্ট যাওয়ার কথা ছিল, কিন্তু সে যাবে না সেখানে। সে কোথায় যাবে, সে তখন যাবে হচ্ছে কন্ডিশন থেকে সে আসবে কোথায়, এই স্টেটমেন্টে। দেখো কাজটা কিভাবে হইতেছে, প্রথম ইনিশিয়ালাইজেশন গেল, তারপর কন্ডিশন গেল, তারপরে কিন্তু স্টেটমেন্টে চলে আসছে, মানে ফরের ভিতরে চলে গেছে। এরপর এখান থেকে আমরা কোথায় যাব, স্টেটমেন্ট থেকে আমরা ঘুরে এখান থেকে ঘুরে আসব এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অংশটুকুর মধ্যে আসবো, ঠিক আছে। তারপরে এখান থেকে আবার আমরা এখানে আসব, এই চক্রাকারে সে কিন্তু ঘুরতে থাকবে তার লুপটা যতক্ষণ না সে কাজটা শেষ করবে। ওকে, তো এখন প্রথম আমরা শুরু থেকে যখন চেক করব, প্রথম অবশ্যই ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর ভিতরে ঢুকে যাবে স্টেটমেন্ট, ঘুরে আসবে ইনক্রিমেন্টে, তারপর আবার কন্ডিশন। এই চক্রাকারে সে ঘুরতে থাকবে যতক্ষণ না তার শর্তটা দেওয়া মিথ্যা হয়। ওকে, এটা ছিল হচ্ছে ফরের স্ট্রাকচার। সেমভাবে যদি আমরা হোয়াইলের স্ট্রাকচারটা দেখি, দেখো এখানে আমরা কি ইউজ করছি, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, স্টেটমেন্ট, এই চারটাই কিন্তু এখানে থাকবে। তো আমরা যদি লিখি সেমভাবে এখানে কি লিখবো, শুরুতে ইনিশিয়ালাইজেশন, এখানে কে থাকবে, শুরুতেই থাকবে ইনিশিয়ালাইজেশন, লিখলাম ইনিশিয়ালাইজেশন। দেন ইনিশিয়ালাইজেশন লেখার পরে আমি লিখবো কি হোয়াইল, এখানে হবে কি কন্ডিশন। তারপর কন্ডিশন লেখার পরে আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে যখন হোয়াইল ভিতরে যখন ঢুকবো সেক্ষেত্রে এখানে হবে স্টেটমেন্ট। তার মানে স্টেটমেন্ট অংশটুকু কোনটা, স্টেটমেন্ট অংশটুকু হচ্ছে যেই কাজটা আমি বারবার করতে চাইতেছি সেই কাজটা। এটা কিন্তু আমি হোয়াইলের ভিতরে আছি, মানে ব্র্যাকেটের ভিতরে আছি। সো স্টেটমেন্ট অংশটুকু দেওয়ার পরে আমি যে কাজটা লিখবো সেটা কাকে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তোমার যেটা প্রয়োজন। তারপর এখানে এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। দেখো ফরের ক্ষেত্রে আমি যে টার্মগুলো ইউজ করছি, হোয়াইলের ক্ষেত্রে সেম টার্মগুলো ইউজ করছি, জাস্ট তাদের কাজের ধরনটা অন্যরকম। ওকে, তো ডো হোয়াইলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো ডো হোয়াইলের ক্ষেত্রে সেমভাবে ডো হোয়াইলের ক্ষেত্রে প্রথমে কি থাকে, ইনিশিয়ালাইজেশন থাকবে, ইনিশিয়ালাইজেশন, অবশ্যই এখানে সেমিকোলন। দেখো আমি যেখানে সেমিকোলন দিচ্ছি, যেভাবে লিখছি সেম টু সেম তোমাদের কিন্তু প্রোগ্রামগুলো ওইভাবে লিখতে হবে। ইনিশিয়ালাইজেশন, তারপরে এখানে দেখো ডো হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের মধ্যে পার্থক্যটা হচ্ছে সে আগে শর্ত চেক করে, হোয়াইল লুপের মধ্যে সে আগে কি করে, শর্ত চেক করে তারপর কাজ করে। কিন্তু ডো হোয়াইল লুপের ক্ষেত্রে কি করবে, সে আগে কাজ করবে তারপরে শর্ত চেক করবে। এই জন্য বলছে ডো মানে কি করো, ডো এখানে কি হবে, স্টেটমেন্ট, ভিতরে ঢোকার পরে স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অংশটুকু লেখার পরে আমরা লিখবো কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এই দেখো আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখো এই কাজটা কিন্তু সে বারবার করতেছে। এই কাজটা করার পরে আমরা দেখবো যে শর্তটা কাজ করতেছে কিনা। তারপর আমরা লিখবো কি এখানে হোয়াইল, এখানে কি হবে, কন্ডিশন হবে, এবং দেখো এই দুটোর মধ্যে কনফিউশন হয় অনেকের যে আমরা সেমিকোলন কোথায় দিব না। সো এই ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই তোমাকে সেমিকোলন দিতে হবে। হোয়াইলের কন্ডিশনের পরে কোনো সেমিকোলন দিতে হয় না, কিন্তু ডো হোয়াইল লুপের কন্ডিশনের পরে কিন্তু তোমাকে অবশ্যই সেমিকোলন দিতে হবে। সো আমরা যখন লুপের সি প্রোগ্রামগুলো করব, তো অবশ্যই তোমাকে ফর, হোয়াইল লুপ এবং ডো হোয়াইল লুপ এই তিনটার স্ট্রাকচার কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি স্ট্রাকচার মনে রাখতে না পারো, সেক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ে যাওয়ার পর কিন্তু তুমি আটকে যাবে। অবশ্যই স্ট্রাকচারগুলো ভালো করে মুখস্থ করবা, তারপরে তুমি সি প্রোগ্রামে যাবা। ওকে, তো চলো আমরা পরবর্তীতে কাজ শুরু করি। এখানে দেখো কি বলছে যে
আইসিটি লেখাটি 10 বার প্রদর্শন করো। ঠিক আছে, এখানে তোমাকে কাজটা কি করতে বলা হয়েছে আগে সর্বপ্রথম খেয়াল করবা যে কোশ্চেনটা তোমাকে দিছে সেই কোশ্চেনে কি কাজটা করতে তোমাকে বলা হয়েছে। এখানে আইসিটি লেখাটাকে কতবার প্রদর্শন করতে বলছে? 10 বার প্রদর্শন করতে বলছে। তো তুমি নিজে নিজে ধরো বললা যে 10 বার প্রদর্শন, আর এত কঠিন কি, আমরা প্রিন্ট 10 বার করলেই তো হয়ে যেতেছে। প্রিন্ট আইসিটি নিচে আমি আবার প্রিন্ট আইসিটি লিখলাম, তার নিচে আবার প্রিন্ট আইসিটি লিখলাম, এরকম করলে কিন্তু হয়ে যাবে। কিন্তু তোমাকে 10 বারের ক্ষেত্রে তোমার এই চিন্তাটা মাথায় আসতে পারে। তারপরে আমি যদি তোমাকে বলি যে না তুমি 1 লাখ বার করো, তুমি 10 লাখ বার করো, তুমি কি 10 লাখ লাইন লিখবা প্রিন্ট আইসিটি প্রিন্ট আইসিটি প্রিন্ট আইসিটি? না। এই ক্ষেত্রে আমাদের কি একটা কাজ বারবার করার জন্য আমরা লুপ ইউজ করি। তো প্রথমত যদি আমরা একটু অ্যালগরিদমটা দেখি, অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা কি করি, অ্যালগরিদম কি ছিল যে আমরা ধাপে ধাপে শুরু করি। তাহলে স্টেপ 1, একটা অ্যালগরিদম পারলে তোমরা এই লুপ জনিত যতগুলো অ্যালগরিদম ফ্লোচার্ট আছে সবগুলো পারবা। স্টেপ 1 এবং স্টেপ 2। দেখো কাজটা যে আমি শুরু করলাম, প্রথমত দরকার হচ্ছে আমি সর্বপ্রথম খেয়াল করবো যে শেষে কি দেওয়া আছে, যে আমি কতবার কাজটা করতে বলা হয়েছে সেটা আছে কিনা। হ্যাঁ, এখানে শেষে 10 আছে, যেহেতু 10 আছে আমি জানি 10 পর্যন্ত আমি যাব, তাই না? এখন গণনা করার জন্য আমরা সবসময় কাকে বলছি? গণনা করার জন্য বলছি ইনিশিয়ালাইজেশন। তো আমরা এখানে ধরে নিছি হচ্ছে ইনিশিয়ালাইজেশনের আই। তো আমরা কি লিখবো? আই সমান 1, কারণ যে গণনা করবে সে হচ্ছে 1 নাম্বার থেকে গণনা করা শুরু করবে। এখন গেল আই সমান 1। এরপরে আমরা যখন স্টেপ 3-তে যাব, স্টেপ 3-তে আমরা কি করব? কাজটা করা শুরু করে দিব। তো আমরা এখানে লিখবো হচ্ছে প্রিন্ট আইসিটি। এখানে লিখবো আমরা কি? প্রিন্ট। এই কাজটা কি আমরা বারবার করব, প্রিন্ট আইসিটি, এই কাজটা আমরা বারবার করব। ঠিক আছে, এখন কাজটা তো অলরেডি করা শেষ। যেহেতু কাজটা অলরেডি করা শেষ, আমরা তো অবশ্যই যে গণনা করতেছে তার মান বাড়াই দিতে হবে না, কারণ তার মান কত পর্যন্ত যাইতে পারবে? 10 পর্যন্ত যাইতে পারবে। এই জন্য আমরা কি করব? আই এর মান 1 বাড়াই দিব। তাহলে আই সমান আই প্লাস 1। এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে এখানে দুইটা দেখো সেম আই। তো এখানে এটা হচ্ছে নিউ ভেরিয়েবল এবং এটা হচ্ছে ওল্ড ভেরিয়েবল। এই আইটা হচ্ছে মূলত আই এর পুরাতন মান। তো এই আই এর পুরাতন মান কোনটা ছিল? এই আই এর পুরাতন মান কিন্তু 1 ছিল, তাই না? তো 1 এর সাথে যখন আমি 1 যোগ দিব, নতুন করে আই এর মান কত হয়েছে? 2 হয়েছে। সেক্ষেত্রে আমি কি খেয়াল করব? এখন আমি চেক করব যে স্টেপ 4-এ যখন যাব, তখন আমি শর্ত চেক করব যে ইফ আই এর মান যতক্ষণ না 10 এর ছোট থাকে, আই এর মান 10 থেকে ছোট বা সমান হলেও তুমি বলা ইয়েস, হ্যাঁ আই এর মান 10 থেকে ছোট বা সমান। যদি আই এর মান 10 থেকে ছোট বা সমান হয় তাহলে কোন কাজটা তুমি বারবার করবা? অবশ্যই স্টেপ 3-এর যে কাজটা সেটা বারবার করবা। তো আমরা কি করব? ইয়েস হইলে গো টু স্টেপ 3, যদি নো হয় আমরা যাব নেক্সট স্টেপে, এবং নেক্সট স্টেপে যাওয়ার পর যেহেতু আমার আর কোনো কাজ নাই সেক্ষেত্রে কি হবে? স্টেপ 5-এ যে স্টপ। ঠিক আছে, আচ্ছা যাদের একটু বুঝতে পারবো হতেছে, আমি একটু এক্সট্রাভাবে তোমাদের অ্যান্সারটা দেখাই দিই যে অ্যান্সারটা কেমন হবে। অ্যান্সারটা খেয়াল করো। ধরো তোমাকে বললো, দেখো আমরা যখন শুরু থেকে চেক করে আসবো, স্টার্ট আই সমান 1, আই সমান যখন 1, প্রিন্ট আইসিটি, সে কি করলো? এখানে আইসিটিটা প্রদর্শন করলো, একবার আইসিটি সে প্রদর্শন করছে। হ্যাঁ, যখন প্রদর্শন করার পর তখন অবশ্যই এখানে আসবে। তো এখানে আসার পর আয়ের মান 1 বাড়ছে, আয়ের মান 1 বাইরে কত হয়েছে? 2। তো এখানে 2 কি 10 থেকে ছোট? হ্যাঁ 2 10 থেকে ছোট। যেহেতু ছোট সে কি করবে? গো টু স্টেপ 3 না, আবার স্টেপ 3-তে ফেরত আসবে। স্টেপ 3-তে আসার পর সে কি পাইছে? আবার আইসিটি প্রদর্শন করতেছে, সে আইসিটি প্রদর্শন আবার করলো। তারপর বাইরে কত হইলো? 3 কি 10 থেকে ছোট? হ্যাঁ 10 থেকে ছোট। সে কি করবে? আবার ঘুরে আইসিটিতে আসবে, সে এখানে আইসিটি প্রদর্শন করলো। তারপর আয়ের মান বাইরে কত হবে? 4 অবশ্যই 10 থেকে ছোট, সে আবার ঘুরে যাবে, ঘুরে আইসিটি প্রদর্শন করবে। এরকম করে করে সে ফাইনালি ধরো 10-এর সময় প্রদর্শন করলো। যেহেতু 10-এর সময় প্রদর্শন করা শেষ, সেক্ষেত্রে 10-এর বাইরে কত হবে? 11 হবে। 11 কি 10 থেকে ছোট? না, 11 10 থেকে ছোট না। সেই জন্য কি হবে? নো হলে নেক্সট স্টেপ আসার পর স্টপ। ঠিক আছে, এই হচ্ছে অ্যালগরিদম। এবং একটা অ্যালগরিদম পারলে তুমি বাকি যতগুলা প্রদর্শনজনিত প্রবলেম আছে তুমি সবগুলা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পারবা। এখন দেখো আমরা যদি এটার ফ্লোচার্ট করি, তো ফ্লোচার্টের ক্ষেত্রে অবশ্যই আমরা ফ্লোচার্টে সবসময় স্টার্ট করতে হয়, এবং সেটা কি হয়? ডিম্বাকৃতির মধ্যে হয়। এখন খেয়াল করো, দেখো আয়ের মান 1 দেওয়া আছে। যদি কোনো একটা ভেরিয়েবলের মান দেওয়া থাকে সেক্ষেত্রে সেটা কোথায় যায়? সেক্ষেত্রে সেটা সামান্তরিকে যায় না, আয়তক্ষেত্রের মধ্যে যায়। তাহলে আমরা কি লিখবো? এখানে আই সমান, যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে আই সমান 1। ওকে,
এখন এখানে আসার পর একটু চিন্তা করে দেখো, স্টেপ 3 কিন্তু স্টেপ 2 থেকে কিন্তু আমরা স্টেপ 3 তে আসতেছি, 2 থেকে কিন্তু অটোমেটিক 3 তে আসতেছি, এবং 4 থেকেও কিন্তু আমি 3 তে যাচ্ছি। তার মানে 3 হচ্ছে এমন একটা স্টেপ যেই স্টেপে আমার একাধিক জায়গা থেকে আসতেছে। তো যখনই দেখবা যে একাধিক জায়গা থেকে আসতেছে, সেই ক্ষেত্রে ওই স্টেপটা লেখার আগে আমরা একটা কানেক্টর ইউজ করব। এখন দেখো প্রিন্ট আইসিটি যেখানে প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে সেটা কি হবে, সেক্ষেত্রে সেটা সামান্তরিক হবে, সেখানে এরকম হবে একটু বাঁকা। প্রিন্ট কি, প্রিন্ট হচ্ছে আইসিটি। তারপরে আমি আই এর মান কি করব, 1 বাড়াবো, তাহলে আই ইকুয়াল আই প্লাস 1। এই দুইটা কাজ সে বারবার করবে, কতক্ষণ করবে, তারপর আমরা দিব কি, তারপর আমরা লিখবো হচ্ছে শর্ত। তো আই ইজ লেস দেন অর ইকুয়াল 10, যদি এটা ইয়েস হয় তাহলে ফেরত যাবে কোথায়, এখানে ফেরত আসবে। যদি নো হয় তাহলে এখান থেকে বের হয়ে যাবে, বের হওয়ার পর এখানে স্টপ। ঠিক আছে, এ হচ্ছে তোমার আইসিটি লেখাটি 10 বার প্রদর্শন করা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। হ্যাঁ, এখন আসো যদি আমরা এটার সি প্রোগ্রামিং দেখি, তো সি প্রোগ্রামিংয়ে যেহেতু আমরা কি বলছিলাম, আমাদের একটা কাজ বারবার করবো আমরা তিনটার সাহায্যে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো আমরা প্রথমত যেটা করতেছি সেটা কি, সেটা করবো হচ্ছে ফরের ক্ষেত্রে। খেয়াল করো ফরের ক্ষেত্রে কেমন হয়, ফরের ক্ষেত্রে ফরের ক্ষেত্রে খেয়াল করো। তো ফরের ক্ষেত্রে আমরা শুরুতে যখন আমরা লিখবো, কি লিখবো, যে এটা তো ফিক্সড, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, তারপর কি থাকে, তারপর মেইন ফাংশন থাকে। এখন আমরা চিন্তা করো যে আমাদের ভেরিয়েবল কয়টা দরকার, ভেরিয়েবল তো আই দরকার, আই ছাড়া তার কোনো কিছু ইউজ করি নাই আমরা, কারণ হচ্ছে আমরা তো আইসিটি লেখাটারই প্রদর্শন করবো, এখানে তো এক্সট্রা ভাবে কোনো লাগতেছে না। তো আমরা কি করব, এখন ফরের স্ট্রাকচার শুরু করে দিলাম, ফর। হ্যাঁ, দেখো ইনিশিয়ালাইজেশন কি বলছিলাম, যে গণনা করবে, তো আমি গণনা করতেছি আই, তাহলে আই সমান 1 সেমিকোলন, তারপর কন্ডিশন। তাহলে এই প্রোগ্রামের কন্ডিশন কোনটা, কন্ডিশন হচ্ছে এটা, তাহলে এখানে কি হবে, আই ইজ লেস দেন অর ইকুয়াল 10। এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তাহলে আই ইকুয়াল আই প্লাস 1। ইনক্রিমেন্ট মানে হচ্ছে এক ধাপ আগানো, ডিক্রিমেন্ট মানে হচ্ছে এক ধাপ পেছানো। তো এখানে গেল এই যে সেকেন্ড ব্র্যাকেট ছিল। এখন কোন কাজটা বারবার করবো, স্টেটমেন্ট হচ্ছে কি, যে কাজটা আমি বারবার করব। তো প্রিন্ট আইসিটি কাজটা কি, মূলত হচ্ছে আমার মেইন কাজ, যেটা আমি বারবার প্রদর্শন করব। তো ভিতরে আসার পর আমরা কি লিখবো, প্রিন্টএফ কি হবে, জাস্ট আইসিটি লেখাটা আমি এখানে প্রদর্শন করে দিব। এ হচ্ছে এটার ক্লোজিং ব্র্যাকেট, এবং মেইন ফাংশনের জন্য হচ্ছে এটা। ঠিক আছে, এগুলো হচ্ছে ফর লুপ। তো ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও তুমি কি করবা, ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও তুমি সেম করবা। এখানে যদি আমরা লিখি ডু হোয়াইল, আচ্ছা দেখো এবার ডু হোয়াইলের ক্ষেত্রে কিন্তু এত পর্যন্ত সেম থাকবে, ইনক্লুড stdio ডট মেইন আই, এটা সেম থাকবে। আমি এরপর থেকে শুরু করতেছি, মানে ইন্ট আই পর্যন্ত কিন্তু সেম। আমি জাস্ট স্ট্রাকচারটা লিখতেছি। তো এখানে দেখো যদি আমরা লিখি, তাহলে আমরা শুরু থেকে যদি লিখি, তাহলে আই সমান কি হবে, আই সমান 1 হবে, ইনিশিয়ালাইজেশন অংশটুকু। তারপর কি বলছিলাম, ডো লিখলাম, ডো, তারপর ব্র্যাকেট ছিল, আমরা ব্র্যাকেট দিলাম। এরপর কি লিখতে হবে, এরপর লিখতে হবে হচ্ছে স্টেটমেন্ট, নাকি স্টেটমেন্ট কি, যেটা আমি বারবার করবো। তো প্রিন্টএফ কি হবে, প্রিন্টএফ আইসিটিকে আমি প্রিন্ট করলাম। আইসিটি প্রিন্ট করার পরে কি ছিল, ইনক্রিমেন্টের অংশটুকু ছিল। তাহলে এখানে কি হবে, আই ইকুয়াল আই প্লাস 1। এই কাজটা আমি কি বারবার করব, তাই না। তারপর কি ছিল, শর্ত ছিল, সেখানে হবে while i is less than or equal 10, এবং এখানে সেমিকোলন ছিল। এই হচ্ছে তোমার ডু হোয়াইল লুপ। সেম প্রোগ্রামটাকে যদি আমরা হোয়াইল লুপে করি, সেক্ষেত্রে কি লিখবা, হোয়াইল লুপের ক্ষেত্রে। তো স্ট্রাকচারটা কিন্তু যদি তুমি মনে রাখো, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি এটা অ্যান্সার করতে পারবা। শুধুমাত্র স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তিনটা সি প্রোগ্রামে অ্যান্সার করা যায়। তো এখানে হোয়াইলের ক্ষেত্রে আমরা শুরুতে কি জানি, ইনিশিয়ালাইজেশন লিখতে হয়, তাহলে আই সমান 1। ওকে, তো এখানে হোয়াইল হবে, হোয়াইল কন্ডিশন কি, আই ইজ লেস দেন অর ইকুয়াল 10। ভিতরে যাবো স্টেটমেন্ট কিন্তু যেটা আমি বারবার করবো। তো প্রিন্টএফ, আমি বারবার আইসিটিকে প্রদর্শন করবো। তো প্রিন্টএফ আইসিটি
এবং আই ইকুয়াল আই প্লাস 1। এটা ছিল হচ্ছে ইনক্রিমেন্টের অংশটুকু শেষ। এগুলো হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে। তো দেখো খুব ইজিলি কিন্তু তুমি যখন স্ট্রাকচারগুলো মুখস্থ রাখবা সেক্ষেত্রে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থেকে খুব ইজিলি ফর লুপ, হোয়াইল লুপ এবং ডো হোয়াইল লুপ এই তিনটা কিন্তু ইজিলি তুমি শেষ করতে পারতেছো। ওকে, তো চলো আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা দেখি। এখানে আসার পর একটু চেঞ্জ, কি চেঞ্জ? তোমাকে কি বলছে যে 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শন করো। এখানে দেখো কি ছিল, এই প্রিভিয়াস প্রোগ্রামে ছিল কি আইসিটি লেখাটি 10 বার প্রদর্শন করো। তার মানে এখানে একটা লেখা তোমাকে 10 বার প্রদর্শন করতে বলা হয়েছে। আমি যাকে প্রদর্শন করবো সে হচ্ছে ফিক্সড। কিন্তু এই প্রোগ্রামে আসার পরে আমরা কি দেখতেছি, 1 থেকে 100 পর্যন্ত তুমি প্রদর্শন করতে বলা হয়েছে। কিন্তু দেখো প্রথমে আমার প্রদর্শন করতে হবে কি 1, তারপর প্রদর্শন করতে হবে 2, তারপর প্রদর্শন করতে হবে 3, এভাবে না। আমি যাকে প্রদর্শন করবো সে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই ক্ষেত্রেও আমাদের সর্বশেষ কি খেয়াল করবো যে আমি কত পর্যন্ত যাব। এখানে আমরা প্রথমে কি খেয়াল করছিলাম, কত পর্যন্ত যাব, আমরা 10 পর্যন্ত যাব, এটা আমরা শুরুতে কিন্তু খেয়াল করছিলাম। এখানে আসার পর যেহেতু আমার কত পর্যন্ত দেওয়া আছে, যাইতে হবে 100 পর্যন্ত, তাহলে অবশ্যই আমাদের 100 পর্যন্ত যাইতে হবে। এটা আমরা আগে দেখব, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এখন এটা সলভ করি, আমরা আগে ফ্লো চার্ট করবো। এখন পরীক্ষার মধ্যে কিন্তু অ্যালগরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম এটা একসাথে কখনই আসবে না, আলাদা আলাদা আসবে। তো এখানে হবে কি স্টার্ট, আমরা স্টার্ট করলাম এবং আয়ের মান শুরুতে কত থাকবে, আয়ের মান থাকবে হচ্ছে 1। এখন দেখো আমার কি করতে হবে বলছি, আমার হচ্ছে বারবার প্রদর্শন করতে হবে 1 2 3। তো এখন দেখো আয়ের মান যেহেতু 1, আমি এখানে একটা কানেক্টর দিলাম। যেহেতু আয়ের মান 1, আমি যদি আই কে প্রদর্শন করি তাহলে এখানে কত প্রদর্শিত হবে, আমি লিখলাম কি প্রিন্ট আই। তার মানে কি আমি আই কে প্রদর্শন করলাম। যেহেতু আমি আই কে প্রদর্শন করছি সেক্ষেত্রে 1 প্রদর্শন করবে, তখন আমি আয়ের মান 1 বাড়াবো। তো কত আসে, আই ইকুয়াল আই প্লাস 1। এই কাজটাই আমি বারবার করবো। কতক্ষণ ধরে করবো, যতক্ষণ না আয়ের মান কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত যাবে। তো আই ইজ লেস দ্যান অর ইকুয়াল 100। যদি এটা ইয়েস হয়, যে আয়ের মান যদি 100 থেকে ছোট বা সমান হয়, তো আমি এখানে ফেরত যাব। আর যদি নো হয় তাহলে এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর এখানে কি হবে, স্টপ হবে, ঠিক আছে? এক্ষেত্রে একটু যদি দেখো তাহলে এখানে শুরুর ক্ষেত্রে আমরা যদি চেক করি স্টার্ট আই সমান 1। এখন প্রিন্ট আই যখন এখানে প্রিন্ট আই যখন আসছে তখন আয়ের মান কত 1, সে প্রদর্শন করলো কত 1। তারপর আয়ের মান বাইরে কত হয়েছে 2। 2 কি 100 থেকে ছোটো? হ্যাঁ 100 থেকে ছোটো। তখন সে কী করবে, এদিকে গুইরা এখানে আসবে। তো আইসা যখন ভিতরে ঢুকলো আবার, তখন আয়ের মান কত 2, বাইরে কত হলো 3। 3 কি 100 থেকে ছোটো? হ্যাঁ। তো এদিকে গুইরা গেলে 3 3 3 3, এখানে 3 আসছে, ভিতরে গেল, তখন সে 3 কে প্রদর্শন করলো। 4 এর ক্ষেত্রে সে 4 প্রদর্শন করলো। এরকম করে ধরো 100 প্রদর্শন করলো, করার পরে এখানে বাইরে কত হইলো 101। 101 কি 100 থেকে ছোটো? না। তখন এদিকে যাবে, এদিকে যায় কী হবে, ফাইনালি স্টপ হয়ে যাবে। এ হচ্ছে তোমার 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শন করা ফ্লো চার্ট। এবং এটা দেখে এবং প্রিভিয়াস যে স্লাইড ছিল ওইটা অ্যালগরিদমটা দেখলে কিন্তু তোমরা এটাও খুব ইজিলি অ্যালগরিদম করতে পারবা। অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট বলো, ফ্লো চার্ট থেকে অ্যালগরিদম বলো, যে কোনো একটা পারলেই তুমি দুইটা অ্যান্সার করবা। এখন আসলে হচ্ছে এটা সি প্রোগ্রাম যদি করি, তো সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা মেন ফাংশন থেকে করি। হ্যাঁ, তো প্রথমত যদি আমরা ফর লুপ করি, মেন ইন্ট কে থাকবে আই। এখন আমরা ফর যদি করি, ফর আয়ের মান অবশ্যই 1। তো এখানে আয়ের মান কত পর্যন্ত যাবে, এখানে আয়ের মান যাবে হচ্ছে 100 পর্যন্ত এবং আই হচ্ছে 1 করে আগাবে। তাহলে আই ইকুয়াল আই প্লাস 1। এগুলো কিন্তু ফিক্সড, তাই না? এখন আমি প্রদর্শন করতেছি কাকে, প্রদর্শন করবো হচ্ছে আই কে। তো কি হবে, প্রিন্টএফ। এখন দেখো আমি যদি এখানে নর্মালি যদি এভাবে আমি আই লিখে দিই, যদি আমি এভাবে আই লিখি, এর মানে কি, এর মানে হচ্ছে সে শুধুমাত্র আই প্রদর্শন করবে। কিন্তু আমি কি চাইতেছি, আয়ের মান প্রদর্শন করুক। তো কোনো একটা চলকের মান প্রদর্শন করার জন্য কাকে দরকার, ফরম্যাট স্পেসিফায়ার দরকার। তো আয়ের ফরম্যাট স্পেসিফায়ার কি, এখানে আয়ের জন্য ইন্ট যেহেতু, তাহলে হবে পার্সেন্ট ডি। তো এখানে হবে কি পার্সেন্ট ডি কমা আই, শেষ, ঠিক আছে? এটার জন্য এটা এবং ফাইনালি এটা। কোনো কোশ্চেন? আশা করি কোনো কোশ্চেনই থাকার কথা না। এখন
এখন যদি আমি করি তাহলে যদি এটা আমরা হোয়াইল লুপ বা ডো হোয়াইল লুপের সাহায্যে করি সেম ভাবে, তো আমরা শুরুতে কি লিখবো, আমরা শুরুতে লিখবো হচ্ছে এটা ডো হোয়াইল লুপ। তো এখানে হবে কি ইন্ট আই, এটা তো এতটুকু থাকবে। তো ডো তুমি আগে করো, কাকে করবা, অবশ্যই ইনিশিয়ালাইজেশন থাকবে না। তো আমি আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে কি হবে আই সমান 1 আগে হবে, কারণ আমাদের ইনিশিয়ালাইজেশন অংশটা কিন্তু আগে থাকে ডো। এখন আমরা প্রিন্ট করব প্রিন্টএফ %d কি হবে আই কে প্রিন্ট করব, তখন আমি আই এর মান একবার বাড়াবো, তাহলে i = i + 1 শেষ। এই কাজটা সে বারবার করবে, কতক্ষণ ধরে করবে, তো while i is less than or equal 100 শেষ। এটা হচ্ছে তোমার ডো হোয়াইল লুপ। সেম ভাবে যদি আমরা হোয়াইল লুপ করি তাহলে দেখো কেমন আসবে। তো হোয়াইল লুপের ক্ষেত্রে শুরুতে কি থাকে, ইনিশিয়ালাইজেশন থাকে, তো i = 1। এখানে while i is less than or equal 100, এটা ছিল কন্ডিশন ব্র্যাকেট স্টেটমেন্ট। সো স্টেটমেন্টে সেম হবে প্রিন্টএফ %d i, এবং i এর মান আমরা কত করে আগাবো, 1 করে আগাবো, তাহলে i = i + 1 শেষ। তো তুমি ফর লুপ পারলে এখান থেকে হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ বের করা যায়, তুমি হোয়াইল লুপ পারলে এখান থেকে ডু হোয়াইল লুপ ফর লুপ বের করা যায়। একটা পারলে তুমি অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং সব কিছু ইজিলি অ্যান্সার করতে পারবা। আচ্ছা নেক্সট যে টপিকটা সেটা যদি আমরা দেখি, এখানে দেখো প্রিভিয়াস যে কোশ্চেন এবং এই কোশ্চেন যেটা আমাদের পার্থক্য কোথায়, এখানে 1 থেকে n পর্যন্ত তোমাকে প্রদর্শন করতে বলছে, এবং প্রিভিয়াস যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাকে তোমাকে 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শন করতে বলছে। সো যেটার মধ্যে পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনটাতে কত পর্যন্ত যাবা এটা তোমাকে বলে দিছে, তাই না, এটা 100 পর্যন্ত ফিক্সড। কিন্তু এখানে যেহেতু n বলে দেওয়া আছে, এর মানে কি চাচ্ছে, এর মানে চাচ্ছে আমি ইউজার কি চাইতেছি। n এর মান যদি 10 দিই তার মানে 1 থেকে 10 পর্যন্ত সে প্রদর্শন করবে, যদি n এর মান আমি 20 দিই তার মানে 1 থেকে 20 পর্যন্ত সে প্রদর্শন করবে, ঠিক আছে। তো যদি এটা আমি করি তার মানে অবশ্যই শুরুতে, যেহেতু এখানে শুরুতে কি আছে অ্যালফাবেট আছে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই শুরুতে n এর মান ইউজারের কাছ থেকে নিয়ে নিতে হবে, কারণ n এর মানের উপর ডিপেন্ড করতেছে তুমি কত পর্যন্ত যাবা, শর্ত তুমি কত পর্যন্ত দিবা। তো n এর মান যদি তুমি ইউজারের কাছ থেকে না নাও তাহলে কিন্তু তোমার প্রোগ্রামটা ঠিকঠাকভাবে শেষ হবে না। আচ্ছা এটা যদি আমরা আগে অ্যালগরিদম করি, তো স্টার্ট, অবশ্যই 2 নাম্বার স্টেপে আমরা কি করব, রিড n, এটা হচ্ছে 1 নাম্বার, এটা ধরো হচ্ছে 2 নাম্বার স্টেপ। তো 3-এ অবশ্যই আমরা জাস্ট এই স্টেপটাই এখানে অ্যাড হবে, বাকি সব কিছু আগের মতো। i এর মান যেহেতু এখানে 1, তো শুরুতে কি হবে i = 1, ঠিক আছে। তো এখানে 4-এ যখন যাব তো এখানে কি করবে, প্রিন্ট কাকে করবে, i কে করবে, তখন i এর মান কত করে আগাবে, i এর মান 1 করে আগাবে। 4 নাম্বার স্টেপের কাজটা সে বারবার করবে, শর্তটা কি দিবা, যে ইফ i is less than or equal n পর্যন্ত, কারণ সে n এর মান যত তত পর্যন্ত সে চেক করবে। যদি এটা ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে কোন স্টেপে ফেরত যাবে, গো টু স্টেপ 4, যদি নো হয় তাহলে নেক্সট স্টেপে যাবে, নো হইলে নেক্সট স্টেপ, এবং নেক্সট স্টেপে যাওয়ার পরে স্টপ, ঠিক আছে। তো আশা করি এটা দেখে তোমরা খুব ইজিলি ফ্লোচার্ট করতে পারবা। আমরা এখন এখান থেকে সরাসরি যাব হচ্ছে সি প্রোগ্রামিংয়ে। তো সি প্রোগ্রামিংয়ে যদি যাই তাহলে এখানে আমরা মেইন ফাংশন থেকে যদি শুরু করি, প্রথমত হচ্ছে আমরা অবশ্যই ফর লুপ করতেছি। ইন্ট কাকে কাকে লাগবে, আগে চিন্তা করবো কি আমরা ভেরিয়েবল কাকে কাকে লাগবে, তো আমি নিলাম হচ্ছে আই কে, ইন্ট আই, তারপরে আমরা নিব কাকে, এন কে, কারণ হচ্ছে এক্সট্রা ভাবে আমি কি ইউজ করছি, এন ইউজ করছি, এখানে নিলাম। তারপরে আমরা কি করছি, 2 নাম্বার স্টেপে n এর মান নিতে হবে ইউজারের কাছ থেকে, তাহলে অবশ্যই তোমার এখানে প্রিন্টএফ স্ক্যানএফ লিখতে হবে, প্রিন্টএফ যে আমি কত পর্যন্ত চাইতেছি অবশ্যই ইউজার দিবে, তো আমরা কি লিখবো এখানে, এন্টার দা ভ্যালু, যেহেতু এন্টার দা ভ্যালু লিখলাম সেক্ষেত্রে আমরা অবশ্যই স্ক্যানএফ লিখতে হবে, কারণ মানটা আমরা নেওয়ার জন্য এটা ফাংশন তো অলরেডি থাকতেই হবে। কার মান নিব, n এর মান, তো %d অ্যাড্রেস অফ কি হবে n, জাস্ট এতটুকু পর্যন্ত নতুন করে অ্যাড হয়েছে, জাস্ট এই 2 লাইন, বাকি সব কিছু তো নর্মাল আগের মতনই। তো ফর শর্ত অনুসারে i এর মান কি ছিল, i এর মান 1 ছিল, i কত পর্যন্ত যাবে, i হচ্ছে n পর্যন্ত যাবে, এবং i এর মান 1 করে যোগ হবে, প্রিন্টএফ %d
আই শেষ শেষ। ঠিক আছে, এ হচ্ছে তোমার ফর লুপ। এরপর যখন এটা থেকে আমরা ডো হোয়াইল লুপ করব, তো চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে হচ্ছে এখান থেকে। আমাদের এত পর্যন্ত কিন্তু ফিক্সড, এতটুকু পর্যন্ত ফিক্সড। তারপরে যখন আমরা হোয়াইল লুপের সাহায্য করব, তাহলে কি হবে? এখানে হবে কি আই সমান 1, তারপরে হোয়াইল কন্ডিশন কি হবে? আই ইজ লেস দেন অর ইকুয়াল এন। স্টেটমেন্টটা কোনটা যাবে? স্টেটমেন্ট হচ্ছে এটা প্রিন্টএফ। এখানে হবে প্রিন্টএফ আই। এখন হবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তো এটা কোন অংশটুকু? আই ইকুয়াল আই প্লাস 1। এটা হচ্ছে ফর লুপের ক্ষেত্রে, এটা হচ্ছে ডো হোয়াইল লুপের ক্ষেত্রে। সেম ভাবে যদি আমরা এটা ডো হোয়াইল লুপ দেখি, তাহলে এখানে সেম ভাবে আই ইকুয়াল 1, কিন্তু এখানে জাস্ট আমি কাজটা কি করব? আগে করব। তো এখানে কি হবে? ডো, এখন কাজটা আমি আগে করতেছি, তো প্রিন্টএফ স্টেটমেন্ট আমরা আগে লিখে দিব, প্রিন্টএফ %d কার মান প্রদর্শন করব? আই এর মান প্রদর্শন করব। তখন আই এর মান আমরা 1 করে আগাবো, আই ইকুয়াল আই প্লাস 1। এই কাজটা বারবার করবে। কতক্ষণ ধরে করবে? হোয়াইল আই ইজ লেস দেন অর ইকুয়াল এন। শেষ। একটা প্রোগ্রাম, 3টা সি প্রোগ্রাম। অবশ্যই পরীক্ষার মধ্যে তোমার কোশ্চেনে কিন্তু বলে দিবে ফর লুপ করো, হোয়াইল লুপ করো বা ডো হোয়াইল লুপ করো। তোমাকে কখনোই বলে দিবে না যে তিনটাই করো, যে কোনো একটা করবে। পরীক্ষার মধ্যে তোমার যে কোনো একটা আসবে। ওকে, তারপর দেখো আমরা যদি দেখি, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে কি বলছে? যে 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যা প্রদর্শন করতে বলছে বা জোড় সংখ্যা প্রদর্শন করতে বলছে, তাই না? আগে একটু মনে মনে চিন্তা করো যে 1 থেকে n পর্যন্ত যদি আমরা বিজোড় সংখ্যাটা দেখি, 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যাটা যদি দেখি, তাহলে কি কি আসে? 1, 3, 5, 7, তাই না? এরকম করে করে n পর্যন্ত যাবে। এটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে। যদি 1 থেকে n পর্যন্ত তোমাকে জোড়ের ক্ষেত্রে করতে বলে, তখন তুমি কি লিখবা? তখন তুমি লিখবা কি? 2, 4, 6, 8 এরকম করে করে n পর্যন্ত। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু সেম, জাস্ট পার্থক্য কোন জায়গার মধ্যে এটা একটু খেয়াল করো। পার্থক্যটা হচ্ছে, আমরা তো শুরুর ক্ষেত্রে স্টার্ট করলাম, অবশ্যই এখানে যেহেতু লাস্টে কি আছে? লাস্টে n আছে, n এর মান ইউজারের কাছ থেকে নিতে হবে। তো আমরা কি লিখবো? রিড n, কারণ হচ্ছে n এর মান আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ, এটা হচ্ছে 2 নম্বর স্টেপ, এবং 3 নম্বর স্টেপে আমরা কি করব? আই এর মান ধরবো। তো এখানে যেহেতু আমরা আগে বিজোড়টা করতেছি, খেয়াল করবো, আগে আমি বিজোড়টা করতেছি, তাহলে কত থেকে শুরু করতে হবে? 1 থেকে শুরু করতে হবে। তো আই সমান 1। 4 নম্বর স্টেপে কি করবো? প্রিন্ট করবো কাকে? আই কে, প্রিন্ট আই। এখন এখানে আসার পর হচ্ছে মেইন কাজটা, আই ইকুয়াল আই প্লাস কত দিবা? দেখো নর্মালি আমরা কি শিখে এসেছি? আই ইকুয়াল আই প্লাস 1। তো আই ইকুয়াল আই প্লাস 1 দিলে 1 পরে কত আসবে? 2 আসবে না, তাই না? কিন্তু এখানে 1 পরে কত আসার কথা? 3, 3 পরে কত আসার কথা? 5। তো আমাকে কত স্টেপ আগাইতে হবে? আমাকে অবশ্যই 2 স্টেপ আগাইতে হবে। তো আমি আই এর সাথে 1 যোগ না করে কত যোগ করবো? আই ইকুয়াল আই প্লাস 2। দেখো আয়ের মান শুরু তো ছিল 1, 2 যোগ করলে কত হবে? 3, 3 এর সাথে আবার 2 যোগ করলে কত হবে? 5, 5 এর সাথে আবার 2 যোগ দিলে হবে 7। তার মানে আমি যত পর্যন্ত চাইতেছি সে কি করবে? বিজোড় সংখ্যাগুলো সে প্রদর্শন করবে। তো এখানে যাওয়ার পর আমরা কি লিখবো? ইফ আই ইজ লেস দেন অর ইকুয়াল n। যদি ইয়েস হয়, কোথায় ফেরত যাবে? ইয়েস হইলে গো টু 4 এ যাবে, আর যদি নো হয় তাহলে কি হবে? নেক্সট স্টেপে যাবে। ঠিক আছে, সেম প্রোগ্রামটা ধরো তোমাকে যদি বলে যে তুমি কি করো? তুমি এখন জোড় সংখ্যাটা বের করো। তোমাকে যদি জোড় সংখ্যাটা বের করতে বলে, তখন তুমি কি করবা? সেম প্রোগ্রামে জোড় সংখ্যা প্রদর্শন করলো, তাহলে তুমি কি লিখবা? জাস্ট পরিবর্তনটা কোথায় হবে? এই লাইনটা সেম, এটা সেম, এটাও সেম। এখানে জাস্ট আই ইকুয়াল কি হবে? 2। কারণ যদি তুমি আই এর মান যদি 1 ধরো, তারপরে তো একই প্রদর্শন করবে, জোড় সংখ্যা তো প্রদর্শন করতেছে না। তারপরে এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, বাকি সব কিছু সেম, এখানে কোনো পরিবর্তন আর নাই। তার মানে আই এর মান 2। অনেকে কি করে? আই ইকুয়াল আই প্লাস 2 দেয় না। দেখো 2 এর সাথে 2 যোগ দিলে কিন্তু 4 হয়, 4 এর সাথে 2 যোগ দিলে 6 হয়। তার মানে বাকি সব কিছু সেম, জাস্ট উপরের আই এর মানটা তুমি কত ধরতেছো, এটা হচ্ছে তোমার মেইন জিনিস। আই এর মান কত ধরতেছো এবং কত আগাইতেছো। কারণ আমরা জানি কি 2 স্টেপের আগাইতে হবে, এই জন্য আমরা 2 যোগ করছি। এখানেও 2 স্টেপের আগাইতে হবে, আমরা 2 যোগ করছি। ওকে, আচ্ছা। তো যদি আমরা একটু এখন আমরা সি প্রোগ্রাম দেখি, চলো। তো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আশা করি তো তোমরা এই টপিকটা খুব ইজিলি বুঝছো। জাস্ট আমি এখন কি করব?
শুধুমাত্র একটা সি প্রোগ্রাম করবো, বাকি সবগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আর যদি না বুঝো সেক্ষেত্রে প্রিভিয়াস থেকে একটু দেখে নিবা কীভাবে কী হইতেছে কাজগুলো। তো এখানে যদি আমরা মেন ফাংশন দিয়ে করি, মেন ইন্ট আই এন, অবশ্যই এখানে কি লিখতে হবে, প্রিন্টএফ দিয়ে এন এর মান নিতে হবে। প্রিন্টএফে এন এর মান নিবা তোমরা, এখানে স্ক্যানএফ দিয়ে এদের কোনো আগের মতো, তাই না? তো ফর এখানে দেখো আই এর মান কত হবে, আই এর মান 2, আই ইজ লেস দেন অর ইকুয়াল হচ্ছে এন, আই এর মান আই ইকুয়াল আই প্লাস 2। এখানে আমরা প্রদর্শন করবো কাকে, আই কে। তো প্রিন্টএফ %d আই, শেষ, তাই না? ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট স্টেটমেন্ট, এগুলা দিয়ে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ তোমরা নিজেরা প্র্যাকটিস করো, কারণ হচ্ছে নিজেদের প্র্যাকটিসের উপর কোনো বিকল্প নাই। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা সি প্রোগ্রামগুলো তত বেশি মনে থাকবে। তো তোমাদের দেখলে মনে হইতেছে না 2-3টা প্রোগ্রাম করে ফেলছো, দেখে মনে হচ্ছে ইজি তো, তাই না? ইজি তো, যে আমরা ইনিশিয়ালাইজেশন দিলাম, কন্ডিশন দিলাম, হয়ে যেতেছে, বাকি সবগুলো তো সেমই। এরকম না, পরীক্ষায় গেলে তোমার হচ্ছে পরীক্ষা সবগুলো একসাথে যখন চিন্তা করবা সবগুলো প্যাচ লেগে যাবে। তো যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি মনে রাখতে পারবা। প্র্যাকটিসের উপর কোনো ওষুধই নাই, যত বেশি প্র্যাকটিস তত বেশি তুমি সারাক্ষণ লিখতেই থাকবা, প্রোগ্রামগুলো খালি লিখতেই থাকবা। মুখস্থ করার দরকার নাই, তোমার পড়ারও দরকার নাই, জাস্ট বুঝো, লিখতে থাকবা, বুঝবা লিখবা, বুঝবা লিখবা। ওকে ওকে, চলো নেক্সট যে টপিকটা সেটা দেখি আমরা। অনেক ইম্পর্টেন্ট, ধারার যোগফল। এখান থেকে মাস্ট কোশ্চেন আসবেই, যে কোনো একটা ধারা তোমার পরীক্ষায় অবশ্যই আসবে, ঠিক আছে? তো ধারার যোগফলগুলো করার আগে জাস্ট আমি তোমাদের একটু থিওরি একটু বলি। ধরো থিওরিটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো যেহেতু এখন আম কাঁঠালের সিজন, তাই না? অনেকের বাসায় তো আম টাম পাকছে, অবশ্যই আমাদেরকে দাওয়াত দিবা। তো যাদের বাসায় আম টাম পাইকা গেছে, অবশ্যই ঝড় বৃষ্টি হচ্ছে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে গাছ থেকে আমগুলা পড়বে, তাই না? আমগুলা পড়লে কি তোমরা কি মানুষকে দিয়ে দিবা? না, আমরা কি করবো, ঝড় বৃষ্টির মধ্যেই বাইরে যাবো, বাইরে যেয়ে আমগুলা কুড়া নিয়ে আসবো, তাই তো? এখন ধরো আমরা কি করলাম, যে রাস্তার মধ্যে অনেকগুলো আম পড়ে আছে, কেমন, ধরো এখানে এটা হচ্ছে একটা আম, সাপোজ, হ্যাঁ, এটা হচ্ছে একটা আম, তারপর এটা হচ্ছে একটা আম, এটা একটা আম, এটা একটা আম, এটা একটা আম, এইভাবে সিরিয়াল আমগুলো পড়ে আছে। এখন তুমি কি করবা, তোমার ঘর হচ্ছে এটা, তোমার ঘর হচ্ছে, বাড়ি হচ্ছে এটা, তুমি কি করবা, এখান থেকে যাবা। এখন তোমার টার্গেট কি, তোমার টার্গেট হচ্ছে আম তোলা। যেহেতু তোমার টার্গেট হচ্ছে আম তোলা, বাসা থেকে তোমার কি কি প্রস্তুতি থাকবে, বাসা থেকে তোমার 2টা প্রস্তুতি থাকবে। একটা কি, যেহেতু তুমি অনেকগুলো আম নিয়ে আসবে, অবশ্যই তোমার বাসা থেকে একটা ব্যাগ নিয়ে যাইতে হবে, তাই না? বাসা থেকে অবশ্যই তোমার একটা ব্যাগ নিয়ে যাইতে হবে। এরপরে আরেকটা উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে আমার আম তোলা, ঠিক আছে? তো যাকে তুলবো সে সবসময় আই থাকবে, এবং বাসা থেকে দেখো আমি একটা ব্যাগ নিয়ে যাইতেছি। এবং আরেকটা জিনিস, বাসা থেকে যখন আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি, এখানে কি আমি আম বাইরে নিয়ে যাবো নাকি খালি নিয়ে যাব? অবশ্যই আমি কি করব, খালি নিয়ে যাব। তো বাসা থেকে ব্যাগটা যে নিব, ব্যাগের মান কি, খালি থাকবে। তো এটা আমরা ধর গেলাম, এখানে যাওয়ার পরে আমরা কি করলাম, তো এটা যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে একটা ব্যাগ, এটা একটা ব্যাগ, প্রথমে যাওয়ার পরে আমি প্রথম কাজটা কি করব, প্রথম কাজটা হচ্ছে কি, আমি আমটাকে তুইলা ব্যাগের মধ্যে রাখবো। প্রথম আমটাকে তুইলা কি করলাম, ব্যাগের মধ্যে কিন্তু আমি রাখছি অলরেডি, তাই না? এখন প্রথম আমটাকে তুইলা ব্যাগের মধ্যে রাখার পরে তারপরে আমার কাজ কি, পরের যে আমটা আছে সেই আমটা কি আমার কাছে আসবে নাকি আমি আমার কাছে যাব? আমি অবশ্যই আমার কাছে যাব। তারপর কি করবো, আমি এক স্টেপ আগায়, আবার যত স্টেপ আমার আগানো দরকার আমি আগায় এখানে আসবো। তারপর এই আমটা তুইলা ব্যাগে রাখবো, তারপর আমি আগাবো, তারপর আমি এই আমটা তুইলা ব্যাগে রাখবো। মানে কি হইতেছে, যে আমি আগাবো তুলবো, আগাবো তুলবো, আগাবো তুলবো, তাই না? এই জিনিসটাই জাস্ট খেয়াল রাখো। দেখো এখানে আমগুলা কি কি, এখানে প্রথম আম হচ্ছে 1, তারপর আম হচ্ছে 2, তারপর আম হচ্ছে 3। প্রথম আমরা তুলবো কাকে, 1 রে, তারপর তুলবো কাকে, 2 কে, তারপর তুলবো কাকে, 3 তে, ঠিক আছে? এটা যদি বুঝো তাহলে কিন্তু তোমার অ্যালগরিদম ফ্লোচার্টটা খুব ইজিলি পারবা তুমি। দেখো আমরা আমরা সর্বপ্রথম ধারাতে কি করবো, শুরুর শেষে খেয়াল করবো কি দেওয়া আছে, এন দেওয়া আছে, তাহলে অবশ্যই এন এর মান তোমার ইউজার কাছ থেকে নিতে হবে। তো আমরা কি লিখবো, স্টার্ট 2 নম্বরে কি হবে, রিড এন। এখন প্রস্তুতি শুরু করো, বাসা থেকে থাকা অবস্থায় প্রস্তুতি শুরু করো। বাসা থেকে কি কি দরকার, আমার ব্যাগ দরকার এবং উদ্দেশ্য দরকার। উদ্দেশ্য হচ্ছে আম, তাহলে প্রথম যেটা থাকবে সেটাই হচ্ছে আমার আয়ের মান। তাহলে আই সমান কত হবে, আই সমান
1, এটা হচ্ছে আমার আম, এবং অবশ্যই একটা ব্যাগ দরকার। তো ব্যাগের জন্য আমি নিলাম হচ্ছে সামকে, এবং সামের মান, ব্যাগের মান বাসা থেকে যখন যাবো তখন কি থাকবে, খালি থাকে না, তো ব্যাগের মান কি হবে, 0 হবে। যুগের দ্বারার সময় ব্যাগের মান সবসময় কি হবে, 0 হবে। এখন 4 নাম্বার হচ্ছে কি, আমি গেলাম, যাব না, যাওয়ার পরে প্রথম যে কাজটা সেটা কি করব, আমরা আমি তুলবো, তুলে ব্যাগে রাখবো, নাকি আমি আগে যাব, আমি আগে আমটা কি ব্যাগে তুলবো। তাহলে আমটা যদি ব্যাগে তুলি, আম মূলত এখানে কাকে বোঝাইছি, আইকে, তাই কি লিখবো, সাম ইকুয়াল সাম প্লাস আই। আমটা তুলে আমি ব্যাগের মধ্যে রাখছি, যেহেতু আমি আমটা তুলে ব্যাগের মধ্যে রাখছি, তখন আমি কি 1 স্টেপ আগে যাবো না, তো 1 স্টেপ আগাবো, আমি 1 থেকে 2 আগাবো, তাহলে আই ইকুয়াল আই প্লাস 1। এটা হচ্ছে তোলার কাজটা, এটা হচ্ছে আগানোর কাজটা। এই কাজটা এখানে আমি বারবার করবো, কতক্ষণ ধরে করবো, যতক্ষণ না এর মান n থেকে বড় হবে। তো স্টেপ 5-এ কি হবে, ইফ i is less than or equal n, যদি এটা ইয়েস হয়, ইয়েস হলে কি হবে, গো টু স্টেপ 4, নো হলে কি হবে, নো হলে নেক্সট স্টেপে যাবে। এখন নেক্সট স্টেপে কখন আসবে, নেক্সট স্টেপে তখন আসবে যখন তোমার সবগুলো আম তোলা শেষ হয়ে গেছে, তাই না, সবগুলো আম তোলা শেষ, আর কোনো বাকি নেই, তখনই তো নেক্সট স্টেপ আসবে। কিন্তু আমার রেজাল্ট কি চাইছি, রেজাল্ট চাইছি কি সবগুলোর যোগফল। এখন সবগুলোর যোগফল কার মধ্যে আছে, সামের মধ্যে আছে, তো প্রদর্শন করবো কাকে, প্রিন্ট করবো কাকে, সামকে। ডান। এখন দেখো, যদি তোমাদেরকে একটু আমি ম্যাথটা করে দেখাই যে আসলে কাজগুলো হইতেছে কিনা। এখন শুরুতে দেখো, তো এখানে আমরা লিখলাম সাম ইকুয়াল সাম প্লাস এর মানে কি, দেখো সাম ইকুয়াল সাম প্লাস আই, এর মানে কি বোঝায়, সামের যখন বাসা থেকে বের হয়েছি সামের মান কত ছিল 0, এবং আয়ের মান কত 1, তাই না। তো সামের মান কত হলো টোটাল এখন 1, তার মানে প্রথমটা তুইলা ব্যাগে রাখার পর সামের মান কত হবে, অবশ্যই 1 হবে। এরপরে কি করছি দেখো, এরপরে আমরা কি করলাম, কি আয়ের মান 1 বাড়াইছি, তখন আয়ের মান বাইরে কত হইলো, দেখো আয়ের মান বাইরে কত হয়েছে 2 কি n থেকে ছোট, হ্যাঁ 2n থেকে ছোট। তো গো টু স্টেপ 4, সে কি করবে, এখানে ফেরত আসবে। এখানে যখন ফেরত আসলো তখন আবার পাইছি কি, সাম ইকুয়াল সাম প্লাস আই। তো এখন খেয়াল করো, তো এখানে অবশ্যই সামের আপডেট মান আসবে। সামের আপডেট মান কত, সামের আপডেট মান হচ্ছে 1। তো যখন ফেরত আসলো তখন আয়ের মান কত 2, তো যোগফল কত হলো 3। তো প্রথম দুইটার যোগফল কি হবে, 3 হবে না, হ্যাঁ মানে যোগগুলো কন্টিনিউ কিন্তু হচ্ছে। তো তারপরে কি করবে, আয়ের মান আবার বাড়বে, তাহলে আয়ের মান ছিল 2, বাইরে কত হবে, আয়ের মান বাইরে হবে 3। তো যদি আমি আবার লিখি যে এস ইকুয়াল এস প্লাস আই, তো এই এস এর আপডেট মান কত, এই এস এর আপডেট মান হচ্ছে 3, এবং এই আয়ের মান কত 3, তো এস এর মান কত হলো 6। তো খেয়াল করো, প্রথম তিনটার যোগফল কত আসে, 1 2 3, তিনটার যোগফল হচ্ছে 6। তারপর যদি আমি আয়ের মান আবার বাড়াই, তাহলে আয়ের মান যদি আমি আরেকবার বাড়াই দিই কত হয় 4। তো এরপর যদি আমি লিখি যে এস ইকুয়াল এস প্লাস আই, তো এখন বলো এই এস এর আপডেট মান কত 6, এখন হবে 6, এবং আয়ের মান কত 4, অ্যান্সার কত হবে 10। এভাবে কিন্তু প্রত্যেকটা যোগ করে n পর্যন্ত যাবে, এবং ফাইনালি হচ্ছে আমি যখন এখান থেকে বের হবো তখন আমি সামের মানটা প্রদর্শন করলে কিন্তু টোটাল যোগফলটা প্রদর্শিত হবে। ওকে, তো চলো পরবর্তী আমরা এটার সি প্রোগ্রাম দেখি। তোমরা আশা করি এটার ফ্লো চার্টটা পারবা। আমরা সি প্রোগ্রাম দেখি। তো আমাদেরকে কি খেয়াল করতে হবে, যে আমাদের খেয়াল করতে হবে যে কোন কাজটা আমরা বারবার করতেছি, তাই না। তো এখানে খেয়াল করো, শুরুতে আমরা কি ভেরিয়েবল লাগবে, মেইন ফাংশন, কি ভেরিয়েবল লাগবে, মেইন ফাংশন নিলাম। এখন দেখো ইন্ট আমরা নিলাম, আই লাগবে, এন লাগবে, আর একটা ব্যাগ লাগবে, তো সাম, এবং সামের মান আমি 0 বলে দিলাম শুরুতেই, তাই না। এরপরে আমরা কি করছি, এন এর মান ইউজারের কাছ থেকে নিয়েছি, আমরা কি লিখবো, রিড এন। এখানে হবে কি, যে স্ক্যানএফ %d অ্যাড্রেস অফ এন। ওকে, এখন আমরা কি, যদি আমরা ফর লুপ যেহেতু করতেছি আমরা আগে, তাই ফর আই সমান 1, আই এর মান লেস দেন অর ইকুয়াল n, এবং আই ইকুয়াল আই প্লাস 1। কোন কাজটা বারবার করতেছি, ব্যাগে তোলার কাজটা বারবার করতেছি, সাম ইকুয়াল সাম প্লাস আই। এখানে কি লিখবো, সেম কথাটা লিখবো, সাম ইকুয়াল সাম প্লাস আই। এই কাজটাই আমি বারবার করতেছি, মানে ব্যাগে তোলার কাজটাই বারবার করতেছি। এখান থেকে এই লুপ থেকে, মানে এই চক্রাকার থেকে বের হবে কখন, যখন সবগুলো আম তোলা
শেষ, যখন সবগুলা মান তোলা শেষ, নো, পরবর্তী স্টেপে যে আমরা কি করছি, সামকে প্রদর্শন করছি। তার মানে এখানে কি আমরা সামের প্রদর্শন করব না, আমরা এখানে সামের মান প্রদর্শন করব। তো কি লিখবো, প্রিন্টএফ পার্সেন্ট ডি, এখানে কি হবে, আমরা সামের মান প্রদর্শন করব। ঠিক আছে, এ হচ্ছে তোমার সি প্রোগ্রাম হচ্ছে ফর লুপের। এখানে খেয়াল করো, জাস্ট আগেরটা পরিবর্তন কি, জাস্ট পরবর্তীতে আমরা সাম এড করছি। যদি আমরা এটার হোয়াইল লুপ দেখি, দেখো হোয়াইল লুপের ক্ষেত্রে তো আমরা লিখি শুরুতে, যদি ইনিশিয়ালাইজেশন লিখি, তো i সমান 1, উপরে কিন্তু এই এতটুকু পর্যন্ত কিন্তু সেম তিনটার ক্ষেত্রেই। তো i সমান 1, এখানে কি হবে, while I is less than or equal n, sum equal sum plus I equal I plus 1। এই কাজটা কিন্তু সে বারবার করবে। এখান থেকে বের হয়ে যাবে কখন, যখন সবগুলা তোলা শেষ। যখন সবগুলা তোলা শেষ আমাদের কি করতে হবে, সামকে প্রদর্শন করতে হবে। তো কি লিখবো, প্রিন্টএফ পার্সেন্ট ডি, সামকে বলতে সামের মান প্রদর্শন করব আমরা। এ হচ্ছে হোয়াইল লুপ। ঠিক আছে, তো সাথে আমরা যদি আরেকটু ডো হোয়াইল লুপটা তোমাদের একটু শর্টকাট দেখাই দিই, যে ডো হোয়াইল লুপের ক্ষেত্রে দেখো, তো ডো হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে, দেখো ডো হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা আগে কি লিখবো, যে i সমান কি হবে, i সমান কি লিখলাম, এটা i সমান 1। তো ডো আমাকে আগে করতে বলছে, কি করব আমরা, অবশ্যই তুলবো। তো সাম ইকুয়াল সাম প্লাস i ইকুয়াল i প্লাস 1। এই কাজটা কি বারবার করবে না, তো হোয়াইল I is less than or equal n, দেখো এই চক্রাকারে কিন্তু সে কাজটা করতে থাকবে। এখন এই লুপ থেকে যখন বের হয়ে যাবে, তারপরে আমি কি লিখবো, তারপর লিখবো কি, প্রিন্টএফ, এখন আমি সামের মানটা প্রদর্শন করব, প্রিন্টএফ পার্সেন্ট ডি সাম। এভাবে কিন্তু আমার জাস্ট সবগুলো কিন্তু আমি, আচ্ছা এটা হচ্ছে হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, হ্যাঁ আলাদাভাবে আমি করে দিলাম। উপরে হচ্ছে ডো হোয়াইল লুপ, এটা হচ্ছে ফর লুপ, এবং এটা হচ্ছে হোয়াইল লুপ। তো আমরা ধারার যোগফল মোটামুটি শিখে গেছি। তো চলো আমাদের পরবর্তীতে যেটা আছে সেটা দেখি। এখন কি বলছে দেখো, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। আচ্ছা একটু চিন্তা করো, যে জোড় সংখ্যার যোগফল করতে বলছে, তাহলে অ্যান্সারটা কি হবে, আবার অ্যান্সারটা হবে হচ্ছে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ এরকম করে করে 100 পর্যন্ত যাবে না। তাহলে পরিবর্তনটা কোথায় হবে, জাস্ট পরিবর্তনটা আয়ের মান 2 হবে, বাকি সব কিছু কি হবে, সেম হবে। দেখো আমরা যদি লিখি, আমরা সরাসরি যদি আগে সি প্রোগ্রামটা করি আগে, দেখো তো মেইন ফাংশন, এখানে আমরা শুরুতে কি খেয়াল করতে বলছিলাম, শেষে কি দেওয়া আছে। এখানে যেহেতু 100 আছে, কোনো ঝামেলা নাই। যদি n থাকতো বা x থাকতো, আমার কি করা লাগতো, ওই মানটা ইউজারের কাছ থেকে নিতে হইতো। যেহেতু এখানে 100 বলে দিছে, তার মানে আয়ের মান 100 পর্যন্ত যাবে, এটা ফিক্সড। তো ইন্ট i আর হচ্ছে সাম, কারণ ব্যাক তো সবসময় লাগবে, সামের মান এবং শুরু, বাসা থেকে যখনই বের হবো তখন ব্যাক, খালি ব্যাক নিয়ে আমরা বের হবো। আমরা যদি লিখি ফর আয়ের মান 2 হবে, কারণ আমাদের জোড় সংখ্যার যোগফল করতে বলছে, এই জন্য আয়ের মান কোথা থেকে শুরু হবে, 2 হবে। আয়ের মান শুরুতে যেটা থাকবে সেটাই, আই যাবে কত পর্যন্ত, 100 পর্যন্ত, এবং আই কত করে আগাবে, আই ইকুয়াল আই প্লাস 2। কারণ কি 2 আছে, 2 এর পরে 4, 4 এর পরে 6, কত স্টেপ আগাইলে পাবো আমি, 2 এর সাথে কত যোগ করলে 4 হবে, 2 যোগ করে 4 এর সাথে কত যোগ করলে 6 হবে, 2 যোগ করলে 6 এর সাথে কত যোগ করলে 8 হবে, 2 যোগ করলে, তাই না। কোন কাজটা বারবার করব, এটা তো ফিক্সড যে ব্যাগের মধ্যে রাখবো। তো সাম ইকুয়াল সাম প্লাস আই, এই কাজটা সে বারবার করবে। যখন এতে বের হয়ে যাবে, তখন কি করবে, প্রদর্শন করবে কাকে, তখন প্রদর্শন করবে হচ্ছে সামকে, প্রিন্টএফ পার্সেন্ট ডি সাম। ঠিক আছে, এ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল। আশা করি তোমরা এটা দেখে দেখে হোয়াইল লুপ এবং ডো হোয়াইল লুপ পারবা। আমি জাস্ট আলাদাভাবে আরেকটা করে দিতেছি, সেটা কি, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যদি তোমাকে বিজোড় সংখ্যা বলে,
1 থেকে 100 পর্যন্ত যদি বিজোড় সংখ্যা বলে তাহলে পরিবর্তনটা কোথায় হবে? তো পরিবর্তনটা হবে কোথায়, যে i এর মান আমরা যদি ফর i এর মান কত হবে? i এর মান অবশ্যই 1 হবে, i is less than or equal 100 হবে এবং i equal i plus 2, কারণ বিজোড় সংখ্যা চাইছে। এখানে কি হবে? printf %d sum, সো এখান থেকে বের হওয়ার পর প্রদর্শন করবে। সরি, আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে এখানে তো আমরা তো বারবার প্রদর্শন করতেছি না, আমরা কি করতেছি? ব্যাগে তোলার কাজটা বারবার করতেছি। সো এখানে হবে সাম ইকুয়াল সাম প্লাস আই। ওকে, এখানে আমি আসা প্রদর্শন করব। তো printf %d সাম, ঠিক আছে? এ হচ্ছে 1 থেকে 100 মতো জোড় সংখ্যার যোগফল, এ হচ্ছে 1 থেকে 100 মতো বিজোড় সংখ্যার যোগফল। তোমরা যেহেতু ফর লুপ দেওয়া আছে, তো ফর লুপ থেকে চাইলেই তোমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ করে ফেলতে পারবা যদি প্রিভিয়াসগুলো ভালো করে দেখে আসো। তো যদি এরকম সরাসরি কোশ্চেন দেওয়া থাকে, দেখো এটাকে হচ্ছে বিজোড় সংখ্যার যোগফল করতে বলছে, যদি আমি এখানে এরকম ধারার মতো করে লিখতাম তাহলে কি লিখতাম? যে 1 যোগ 3 যোগ 5 যোগ এরকম করে করে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগফল কিন্তু করতেছে, তাই না? ওকে, তো এইভাবে আরেকটা জিনিস, ধরো আমি নেক্সট টাইম স্লাইড দেখাই। এখানে ধরো আমি তোমাকে বললাম কি, যেভাবে যোগগুলো করবা, ধরো আমি তোমার একটা নর্মাল ম্যাথ লিখে দিই। দেখো 1 যোগ 2 যোগ 4 যোগ 8 যোগ এরকম করে ধরো n পর্যন্ত যাব। তো শুরুতে আমরা কি খেয়াল করবো? শুরুতে আমরা খেয়াল করবো হচ্ছে n এর মান আমাদের ইউজারের কাছ থেকে নিতে হবে। আমরা প্রথম খেয়াল করবো শেষে কি আছে, n আছে, আমরা n এর মান ইউজারের কাছ থেকে নিব। 2 নম্বর স্টেপে খেয়াল করবো কি, i এর মান কত? i এর মান 1। 3 নম্বর যেটা খেয়াল করবো, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এই স্টেপ থেকে এই স্টেপ, এই স্টেপ থেকে এই স্টেপ, এই স্টেপ থেকে এই স্টেপ কত করে আগাইতেছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি i এর সাথে 1 যোগ করি তো 2 হয়, তো 2 এর সাথে 1 যোগ করলে তো 4 হয় না। তো আমরা তোমার এই কন্ডিশন কিন্তু মানে নাই। তো কি হইতেছে এখানে দেখো, যদি আমি i এর সাথে 2 গুণ দেই, i এর সাথে 1 এর সাথে 2 গুণ দিলে 2, 2 এর সাথে 2 গুণ দিলে 4, 4 এর সাথে 2 গুণ দিলে 8, তাহলে এখানে শর্তটা তোমার কেমন হবে? শর্তটা হবে হচ্ছে কি, দেখো আমরা শুরুতে কি করবো, রিড অ্যান্ড তো লিখবই। 2 নাম্বার তো রিড অ্যান্ড লিখবো, তারপরে আমাদের i এর মান কত হবে? i এর মান 1 এবং এটাও ফিক্সড। তো s ইকুয়াল s প্লাস i, s ইকুয়াল s প্লাস এটা তো থাকবেই। i এর মান তুমি কত করে আগাবা? i এর মান তুমি 2 গুণ করে আগাবা, ঠিক আছে? এটাই কিন্তু তো শর্ত। ইফ i এর মান লেস দ্যান অর ইকুয়াল যদি n হয়, তাহলে তুমি এই কাজটা বারবার করবা, বের হয়ে যখন নো হয়ে যাবে তখন তুমি সামকে প্রদর্শন করে দিবা। তুমি জাস্ট এই 3টা জিনিস খেয়াল করলে কিন্তু তোমার হয়ে যেতেছে। তারপর ধরো আমি তোমাকে বললাম যে তুমি এটা করো 5 প্লাস 10 প্লাস 15 প্লাস এরকম করে 225 পর্যন্ত যাও। তাহলে কি করবা? তাহলে কি, যে এখানে আমাদের শেষে তো n নাই, তার মানে শেষের ঝামেলা নাই, তার মানে এখানে শুরুতে i এর মান কত হবে? শুরুতে i এর মান হবে 5, এটা ফিক্সড। এরপরে s ইকুয়াল s প্লাস i, এটাও সব কিছুতে সেম। তারপর দেখো কত করে আগাইতে হবে? 5 করে আগাইতে হবে না? তাহলে এখানে কি হবে? i ইকুয়াল i প্লাস 5। তো ইফ i এর মান লেস দেন অর ইকুয়াল 225, যদি ইয়েস হয় তাহলে কি করবে? সে এই কাজটা বারবার করবে, নো হলে বের হয়ে যাবে, বের হয়ে সেটা সামকে প্রদর্শন করবে। একটা স্টেপ ফলো করলে কিন্তু সবগুলো তুমি অ্যান্সার করতে পারো, ঠিক আছে? আবার ধরো তোমাকে বললো কি, আবার ধরো তোমাকে বললো এরকম যে 1 যোগ 4 যোগ 7 এরকম করে করে x পর্যন্ত যাও। তো সর্বপ্রথম কি খেয়াল করবো? আমরা শেষে খেয়াল করবো। শেষে যেহেতু x আছে তো আমরা কি লিখবো? রিড x, ঠিক আছে? তো i এর মান হচ্ছে 1 এবং s ইকুয়াল s প্লাস i, এটা তো ফিক্সড, s ইকুয়াল s প্লাস i। এবং i এর মান এবার কত করে আগাইতেছে? 1 থেকে 4, 4 থেকে 7, 3 করে আগাইতেছে। তো i ইকুয়াল i প্লাস 3। তো ইফ i এর মান লেস দেন অর ইকুয়াল x, যদি ইয়েস হয় এখানে আমরা এই কাজটা বারবার করব, না হইলে কি হবে? প্রিন্ট আমরা সামকে প্রদর্শন করে দিব। তো এই হচ্ছে তোমার ধারার যোগফলের কনসেপ্ট, বেসিক ধারার যোগফলের কনসেপ্ট, ঠিক আছে? তো এর থেকে আমাদের আরেকটা একটু দেখি, যদি আমাদের মাল্টিপলের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে এটা একটু আলাদাভাবে জেনে রাখো। তো এখানে কোশ্চেনে আমি তোমাকে লিখে দিতেছি। ধর তোমাকে কি বললাম, একটা কোশ্চেন দিলাম এরকম 1
ইন্টু 2 ইন্টু 3 ইন্টু n পর্যন্ত। দেখো এটা কি যুগের দ্বারা না, এটা কিন্তু গুণের দ্বারা। জাস্ট গুণের দ্বারার ক্ষেত্রে একটু ভিন্ন করবা, সেটা কি যে গুণের দ্বারার ক্ষেত্রে আমাকে অবশ্যই সামের মান 1 নিতে হবে, কারণ গুণের সময় সামের মান যদি 0 হয়, ধরো সারা জীবন তাহলে অ্যান্সার 0ই হবে, তাই না? তো ব্যাগের যে কাহিনীটা এটা শুধুমাত্র যোগের জন্য। জাস্ট গুণের জন্য মনে রাখবা সামের মান সবসময় কি হবে 1 থেকে শুরু হবে, কারণ আমাদের গুণের যে অ্যান্সার তো 0 হয়ে গেলে তো আমার কোনো কাজকর্ম হইতেছে না। জাস্ট এইটাই চেঞ্জ, বাকি সব কিছু আগের মতনই। কি লিখবো? রিড n, তাই না? তো এখানে শুরুতে আমরা এখানে কি লিখে নিব? শুরুতে লিখে নিব কি i সমান 1 এবং সাম সমান কি হবে 1 হবে, এটাই জাস্ট ফিক্সড। তো এখানে লেখার পরে আমরা কি লিখবো যে এখানে সাম ইকুয়াল সাম ইনটু i। আমি কি করতেছি? গুণফল করতেছি না, সাম ইকুয়াল সাম ইনটু i। যেহেতু আমরা তখন যোগফল করে আসছি, যুগের ধারা করে আসছি, এই জন্য s প্লাস i s প্লাস i s প্লাস i। কিন্তু এখানে আমি কি করতেছি? গুণের ধারা করতেছি, এই জন্য ইনটু i। তারপরে 1 থেকে 2, 2 থেকে 3 কত করে আগাইতেছে? 1 করে আগাইতেছে। এটা i ইকুয়াল i প্লাস 1। ঠিক আছে, এই কাজটা আমি বারবার করবো। ইফ i এর মান লেস দেন অর ইকুয়াল, যদি n হয় yes হইলে আমি এই কাজটা বারবার করবো, নাহলে নেক্সট স্টেপে যাবো, নেক্সট স্টেপে যেয়ে প্রদর্শন করে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার সমান্তরাল যুগের ধারা, এবং এটা থেকে কিন্তু পরীক্ষায় 95% কোশ্চেন আসবে। কোশ্চেন আসবে এটা থেকে ভাই, এটা একদম শিওর। তোমরা চাইলে এটা মুখস্থ করো, চাইলে এটা যেভাবে হোক, যেভাবে মন চায় জাস্ট ব্রেনে ঢুকাইয়া ভূমি করে খালি পরীক্ষা ছেড়া দিয়ে আসবা, এটা থেকে মাস্ট কোশ্চেন আসবে। এখন তো একটু ভিন্ন রকম যদি আমরা দেখি, একটু ভিন্ন রকম কেমন? ধরো যদি কোশ্চেনটা এমন হয় যে 1 তার উপরে স্কোয়ার, 2 তার উপর স্কোয়ার, 3 তার উপর স্কোয়ার, 4 তার উপর স্কোয়ার, এরকম করে n তার উপর স্কোয়ার। এই ক্ষেত্রে একটু ঝামেলা, সেটা হচ্ছে আমরা তো শুরুতে দেখবোই যে শেষে যেহেতু n আছে অবশ্যই n এর মান নিতে হবে ইউজারের কাছ থেকে। তো i এর মান আমরা কাকে ধরবো? তো অবশ্যই মনে রাখবা এখানে দুইটা যেহেতু আছে মান, যেটা কনস্ট্যান্ট মানে যেটার মান ফিক্সড সব জায়গার মধ্যে, সেটা নিয়ে আমাদের কোনো কাজ করা লাগবে না, সেটা জাস্ট নিয়ে আমরা পরবর্তীতে স্কোয়ারে বসাই দেবো, তাইলেই হবে। কিন্তু আয়ের মান কোনটা হবে? আয়ের মান ওইটাই হবে যে সবসময় চেঞ্জ হইতেছে, 1 2 3 4 যেটা চেঞ্জ সেটাই হচ্ছে আই। তাহলে এখানে এটা যখন আমরা সলভ করি, আমরা কি লিখবো? শুরুতে স্টার্ট লিখলাম, এখন আমি রিড n লিখলাম, রিড n। ওকে, যেহেতু যুগের দ্বারা বাকি সব কনসেপ্ট তো সেম। আয়ের মান কি হবে? আয়ের মান 1 হবে এবং সামের মান 0 হবে। এটা 1 নাম্বার, 2 3 4। এখন দেখো, ধরো আমি কি বলছিলাম, আম দিয়া বুঝাইছিলাম। তো আম তোমার হচ্ছে এমন এক জায়গায় গেছো যে জায়গায় একটার উপরে আরেকটা আম পইরা আছে, একটার উপরে আরেকটা। তুমি কি করবা? দুইটা আম একত্রে তুলে ফেলবা না? না, এরকম না, তুমি কি একসাথে গিয়ে অনেকগুলো কষ্ট করবা না, তুমি দুইটা আম একত্রে তুলবা। তো একটার উপর যদি 10টা আম থাকে, আমি 10টা আম একত্রে তুলবো, এটা হচ্ছে নিয়ম। তো দেখো, একের উপর স্কোয়ার আছে, যখন আমি ব্যাগে রাখবো তখন অবশ্যই দুইটা একসাথে রাখবো। তো সাম ইকুয়াল সাম প্লাস, দেখো আই কত? 1 না? 1 এর পাওয়ার স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কিন্তু হয়ে যেতেছে 1 স্কোয়ার না? তারপর যদি আমি আয়ের মানে 1 বাইরা দিই, তাহলে আই ইকুয়াল আই প্লাস 1। যখন আমি আই ইকুয়াল আই প্লাস 1 দিলাম তখন 2, যখন এখানে ফেরত আসবে 2 স্কোয়ার, যখন 3 হয়ে ফেরত আসবে 3 স্কোয়ার, যখন 4 হয়ে ফেরত আসবে তখন 4 স্কোয়ার। এই কাজটা সে বারবার করবে। ইফ কি আয়ের মান লেস দেন অর ইকুয়াল n, যদি এটা ইয়েস হয় গো টু স্টেপ 4, নো হলে কি হবে? নেক্সট স্টেপে যাবে, এবং 6 আসার পর কি হবে? প্রিন্ট সাম কে করবে, কারণ হচ্ছে ব্যাগের মান আমাকে প্রদর্শন করতে হবে। তো প্রিন্ট সাম, 7 এ কি হবে? স্টপ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক যেটা হচ্ছে, ধরো এখানে যদি এখানে কি আছে? n স্কোয়ার আছে না? যেহেতু এখানে n স্কোয়ার আছে, ব্যাগে রাখা অবস্থায় কি হবে? জাস্ট n এর জায়গায় আমরা i লিখবো। ধরো কোনোভাবে এখানে আসছে হচ্ছে n পাওয়ার n প্লাস 1, এটা জাস্ট বোঝার সুবিধার্থে। n এর পাওয়ার n প্লাস 1 আছে লাস্টের জায়গায়, যখন আমরা ব্যাগে রাখবো সাম ইকুয়াল সাম প্লাস, এটা তো ফিক্সড। জাস্ট যখন আমি সাম প্লাস করবো তখন এখানে শর্টকাটটা কি লিখবো? যেখানে n সেখানেই i, তাহলে i প্লাস 1 এরকম করে রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। যা এটা হচ্ছে তুমি যদি নাও বুঝে থাকো তাও পরীক্ষায় তুমি এটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। যদি শেষে থাকতে হচ্ছে তোমার n এর পাওয়ার 3,
তাহলে আমরা কি লিখতাম s ইকুয়াল s প্লাস i এর পাওয়ার 3, জাস্ট n চেঞ্জ, n যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমরা শুধুমাত্র i বসাই দিব। আচ্ছা, যদি আমরা এটা সি প্রোগ্রামটা দেখি, তো সি প্রোগ্রামিংয়ের শুরুতে মেন ফাংশন এবং কি কি ভেরিয়েবল লাগবে, 3টা ভেরিয়েবল লাগবে, কি কি, ইন্ট i n এবং হচ্ছে সাম। তো সামের মান কি হবে, সামের মান 0 হবে। তারপর আমি কি করব, ইউজারের কাছ থেকে মান নিব কার, n এর মান। তো এখানে হবে scanf %d অ্যাড্রেস অফ n। ফর লুপের ক্ষেত্রে ফর i ইকুয়াল 1, i হচ্ছে n থেকে ছোট বা সমান, i এর মান কত করে আগাবে, 1 করে আগাবে, তাহলে i ইকুয়াল i প্লাস 1। তো এখন দেখো আমার কি লিখতে হবে, সাম ইকুয়াল সাম প্লাস i স্কোয়ার, সাম ইকুয়াল সাম প্লাস i স্কোয়ার না, কিন্তু সি প্রোগ্রামে কি এভাবে স্কোয়ার দেওয়া যায়, এভাবে কিন্তু স্কোয়ার দেওয়া যায় না। তো স্কোয়ারের জন্য আমাকে একটা ফাংশন ইউজ করতে হয়, কি ফাংশন, সেটা হচ্ছে পাও ফাংশন। এবং পাও ফাংশন কোন হেডার ফাইলের মধ্যে থাকে, পাও ফাংশন math.h হেডার ফাইলের মধ্যে থাকে। এই জন্য এই প্রোগ্রামের শুরুতে উপরে যেমন তুমি হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h তো আমরা লিখি, তাই না, যেহেতু আমরা এখানে পাও ফাংশন ইউজ করব, সেক্ষেত্রে এখানে অবশ্যই তোমাকে math.h বলতে হবে, ইনক্লুড math.h, ঠিক আছে। তো এখানে সাম ইকুয়াল সাম প্লাস, একটু দেখো আমি যদি লিখি পাও a, b, এর মানে কি বোঝায় জানো, এর মানে বোঝায় হচ্ছে a এর পাওয়ার b। আবার আমি যদি লিখি পাও b, a, এর মানে কি বোঝায়, এর মানে বোঝায় হচ্ছে b এর পাওয়ার a। আমি যদি লিখি পাও x, y, আমরা কি লিখবো, x এর পাওয়ার y। কিন্তু এখানে আমার কি বানাইতে হবে, এখানে আমার বানাইতে হবে i এর পাওয়ার 2, i এর পাওয়ার 2 বানাইতে হবে। তো আমরা কি লিখবো, পাও i, 2, ঠিক আছে। তো এখন আমরা সামকে প্রদর্শন করে দিব, printf %d সাম, ঠিক আছে। সো এই হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট স্টেটমেন্ট। বাকি সবকিছু সেম হবে। হোয়াইল লুপের তার কাজের ধরনটা আলাদা হবে, ডো হোয়াইলের তার কাজের ধরনটা আলাদা হবে। এ হচ্ছে একটু ব্যতিক্রম ধরনের তোমার হচ্ছে যদি ধারা থাকে, হ্যাঁ। এখন যদি এরকম থাকতো কোশ্চেনটা, যদি কোশ্চেনটা এরকম থাকতো যে n 1, আচ্ছা 2 এর পর হচ্ছে 3, 4 পাওয়ার 3, 6 এর পাওয়ার 3, n এর পাওয়ার 3। তো এখানে n এর মান তো আমরা ইউজারের কাছ থেকে নিব, এবং i এর মান কি হবে, i এর মান হবে 2, কারণ হচ্ছে উপরে ফিক্সড, যেখানে ফিক্সড সেখানে নিয়ে কোনো আলোচনা হবে না। তো এটার জন্য আমরা কি লিখবো, দেখো s ইকুয়াল, বা সামের মানটা যদি আমি লিখি s ইকুয়াল s প্লাস, যেহেতু এখানে n এর পাওয়ার 3, এখানে আমরা কি লিখবো, i এর পাওয়ার 3। এখন i কত করে আগাইতেছে, i হচ্ছে 2 করে আগাইতেছে, তাই না। সো এটা তোমরা বাকিটা তোমরা নিজেরাই পারবা। এরপরে যদি অন্য জায়গায় একটু পরিবর্তন থাকে, যেমন ধরো তোমাকে বললো 2 এর পাওয়ার হচ্ছে 1 প্লাস 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 7, এরকম করে 2 এর পাওয়ার n, যেটা কনস্ট্যান্ট ওটা তো কনস্ট্যান্টই, কিন্তু এখানে যেহেতু n আছে, তো এখানেও তোমার অবশ্যই কি লিখতে হবে, n এর মান ইউজারের কাছ থেকে নিতে হবে না, রিটার্ন লিখতে হবে। এখন দেখো i এর মান কাকে ধরবা, i তো নিচে তো 2 ফিক্সড, উপরে পরিবর্তন, তাহলে i এর মান শুরুতে কত হবে, i এর মান 1 হবে। তো যখন আমি ব্যাগে রাখবো তখন কি অবস্থায় রাখবো, s ইকুয়াল s প্লাস, এখানে কি আছে 2 এর পাওয়ার n না, ব্যাগে যখন রাখবো 2 এর পাওয়ার i অবস্থায় রাখবো, এবং উপরে i এর মান কত করে আগাইতেছে, 2 করে আগাইতেছে, তো i ইকুয়াল i প্লাস 2। বাকি সব কিছু সে নর্মাল আগের মতনই, ঠিক আছে। আরেকটু যদি দেখো, তো এখানে ধরো আমি বললাম যে 1 এর পাওয়ার হচ্ছে 2, এখানে বললাম 2 এর পাওয়ার 3 এর পাওয়ার 4, n প্লাস 1। দেখো এই দুইটাতে কিন্তু এটা একটু ব্যতিক্রম, এখানে এটা হয় উপরে চেঞ্জ ছিল, নয় নিচে চেঞ্জ ছিল, কিন্তু এখানে দেখো উপরে নিচে দুইটাই চেঞ্জ, তাই না। তো যদি উপরে নিচে দুইটাই চেঞ্জ হয়,
তো এটা কমন ব্যাপার খুঁজে দেখো, তাহলে শেষে কি আছে, এন আছে না, এন এর পাওয়ার কি n+1। যদি আমি আয়ের মান 1 ধরি, একের সাথে 1 যোগ করলে কিন্তু 2 হয়। আয়ের মান যদি আমি 2 ধরি, 2 এর সাথে 1 যোগ করলে কিন্তু 3 হয়। আয়ের মান যদি আমি 3 ধরি, 3-এর সাথে 1 যোগ করলে কিন্তু 4 হয়, তাই না? তো এখানে দেখো, তুমি বুঝা করো আর না বুঝা করো, তুমি এটা অ্যান্সার করতেই পারবা। যেমন হচ্ছে এখানে শুরুতে আয়ের মান যেটা n, দেখো n কিন্তু এখানে নিচে না, কারণ নিচের মানটার উপরে কিন্তু উপরের মানটা ডিপেন্ড করতেছে, এই জন্য এখানে আইটা কি হবে, নিচেরটাই হবে, আই সমান 1। অবশ্যই তোমার কি লিখতে হবে, রিড n তো করতেই হবে। এখন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তুমি ব্যাগের মধ্যে কিভাবে রাখবা। ব্যাগে কিভাবে রাখবা, এটা s ইকুয়াল s প্লাস আয়ের পাওয়ার i+1, আয়ের পাওয়ার i+1। তো এখানে আমরা আয়ের মান কত করে রাখাবো, নিচে 1 করে রাখাইতেছি, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে সি প্রোগ্রামিং এ যে একটু তোমার প্রবলেম হয়। সি প্রোগ্রামিং যখন তুমি লিখবা তখন কিভাবে লিখবা, s ইকুয়াল s প্লাস আয়ের পাওয়ার i+1। তো আমরা কি লিখবো, পাও i কমা এখানে হবে i+1, ঠিক আছে? জাস্ট এখানে এতটুকুই যে i কমা i+1, মানে আয়ের পাওয়ার হচ্ছে i+1, ঠিক আছে? আরেকটু যদি দেখো, ওয়ান ইন্টু 2 প্লাস 2, এত কঠিন পরীক্ষা আসবে না, জাস্ট বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে দিতেছি। 3 ইন্টু 4, দেখো তো এখানে তো এটা দেখে তোমাদের মাথা ঘুরে যাবে, ভাই এটা কি দিল, আয়ের মানে আমি কাকে ধরবো। তো সবসময় খেয়াল করবো শেষে, যেহেতু শেষে রিড n, এটা মুখস্থ। এখন দেখো, যেহেতু এই n আছে না, n ইন্টু n+1, এটার সাথে কিন্তু এটা কমন মিল আছে। যেহেতু n এর মান যদি 1 ধরি, তাহলে এটার মান কত হয়, 2 না? দেখো প্রথমেরটা, আমি যদি n এর মান 2 চিন্তা করি, তাহলে ব্র্যাকেটের মান কত হয়, 3 না? এটা হচ্ছে এটা। যদি আমি n এর মান 3 ধরি, ব্র্যাকেটের মান কত হয়, 4, তাহলে এটা। তো অ্যান্সার দেখো, এটার মূলত এটা হচ্ছে মেয়ে, কারণ এটার উপর ডিপেন্ড করতেছে পরবর্তী তার মানটা কত হবে, 1-এর সাথে 2, 2-এর সাথে 3, 3-এর সাথে 4, তাই না? তো n এর মান আমি যা নিব তাইলেই তো এটা হইতেছে নাকি? তো অবশ্যই এটা হবে i, তো এখানে হবে i সমান 1। যখন আমি ব্যাগে রাখবো, তখন কি অবস্থায় রাখবো, s ইকুয়াল s প্লাস, যেখানে n সেখানে i, তাহলে i ইন্টু i+1। তাহলে আয়ের মান এখান থেকে এখানে কত করে রাখাইতেছে, 1 করে রাখাইতেছে, তাহলে i ইকুয়াল i+1, ঠিক আছে? এ হচ্ছে তোমার ধারাজনিত যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো, ঠিক আছে? সো ধারা থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসবে। তোমরা যারা ধারা পারো অলরেডি, তাদের জন্য অবশ্যই এটা ভালো একটা রিভিশন হয়ে যাবে। এবং যারা তুমি ধারা পারো না, অবশ্যই আমরা কি করছি, বেসিক থেকে কিন্তু পড়াইছি। সো বেসিক থেকে যেহেতু পড়াইছি, অবশ্যই তোমাদের পরীক্ষায় পারা উচিত, এবং আমি আশা করবো তোমরা এটা পরীক্ষায় খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? এখন চলো আমরা সিকিউ দেখি, যে আমরা যা যা পড়ছি, আমাদের আজকের যা যা পড়ছি এবং আমাদের গত ক্লাসে আমরা যা পড়ছি, এই পড়াগুলা থেকে আমাদের সিকিউগুলা কেমন আসে, বা সিকিউগুলো আমরা পরীক্ষায় লিখতে পারবো কিনা। হ্যাঁ, ওকে, তো চলো ফার্স্ট সৃজনশীল আমরা কি বলছি একটু দেখি। কি বলছে, যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি, পুত্রের বয়স 1 বছর। তার মানে পুত্রের বয়স 1 বছর, পুত্রের বয়সের উপরে কিন্তু মায়ের বয়স ডিপেন্ড করতেছে, তাই না? মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ এবং পিতার বয়স মায়ের বয়সের 5 বছর বেশি। তো এখানে কোশ্চেন দেখো কি বলছে, এই কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে কি, মায়ের ও পিতার বয়স নির্ণয় করার অ্যালগরিদম লিখো। যদি আমরা অ্যালগরিদম আমরা আগে থেকে পড়ে আসছি, জাস্ট আমি তোমাকে এটা করে দিতেছি। স্টার্ট। দেখো, আমরা ছেলের বয়সটা অবশ্যই নিতে হবে, কারণ ছেলের বয়স না নিলে আমি মার বয়সটা বের করতে পারবো না। এখন হচ্ছে মায়ের বয়স, তো আমরা কি লিখব, 1, এখানে 2, আমি 3 কি লিখবো, m, এবং m ইকুয়াল কি হবে, m ইকুয়াল হবে কি 3 গুণ, তাহলে m ইকুয়াল 3 ইন্টু x, এটা গেল হচ্ছে 3 গুণ। এবং বাবার বয়স মার হতে কত বছর বেশি, 5 বছর বেশি, তাহলে এখানে হবে 4 নম্বরে যখন আমি যাব, বাবার বয়স মা হইতে 5 বছর বেশি, তাহলে m প্লাস 5, শেষ। 5 নম্বরে যে আমি প্রদর্শন করবো কাকে কাকে, কারণ হচ্ছে বাবা এবং মা দুইটাই চাইছে, প্রিন্ট m অ্যান্ড f কে প্রদর্শন করে দিলাম, এবং হচ্ছে এখানে স্টপ, ঠিক আছে? তো লাস্টে কি করছে, এখানে 3 জনের বয়স একত্রে কত তা নির্ণয়ের জন্য সি ভাষাটির প্রোগ্রাম লিখো। তো এখানেও সেম, তো আমরা তো জাস্ট এখানে এই দুটা মান বের করছি, তাই না?
যদি আমরা সি প্রোগ্রামটা করি, তো মেইন ফাংশন মেইন ইন্ট কার কার লাগতেছে, দেখো এক্স এর মান লাগতেছে, এম এর মান লাগবে, এফ এর মান লাগবে, তাই তো? কারণ তিনজনের বয়স। ইউজারের কাছ থেকে কার মান নিব, কারণ ইউজারের কাছ থেকে কার মান নিছি, এক্স এর মান। তো এখানে %d অ্যাড্রেস অফ এক্স। সেমভাবে তুমি এম এর মান বের করো 3 × x, এফ এর মান বের করো m + 5। ছেলের বয়স তো এটাই আছে, এক্স এর মান যেটা দেবে সেটা তো ছেলের বয়স। মার বয়স বের করলাম, বাবার বয়স বের করলাম, তিনজনের বয়স একত্রে কত? তো একত্রে কত আমরা যদি লিখি s = x + m + f। এই যে আমি এসটা এখানে ব্যবহার করলাম, এসকে আগে ডিক্লেয়ার করছি, করি নাই, তো আমাকে কি করতে হবে? অবশ্যই তোমার শুরুতে এস ডিক্লেয়ার করে দিতে হবে। এখন আমি প্রদর্শন করবো কাকে? এক্স কে। তো printf %d s, ঠিক আছে? এটা খুব ইজি একটা সিকিউ ছিল, এবং এটা আমরা একদম শুরুতে যখন আমরা যোগ বিয়োগ পরে আসছি, দুইটা সংখ্যার যোগ, তিনটা সংখ্যার যোগ, ওই কনসেপ্টই কিন্তু এটা। এখানে হচ্ছে আমরা গুণ করছি, এখানে যোগ করছি, ওই কনসেপ্টই। ওই কনসেপ্টগুলো ভালো করে ধরতে পারলেই তোমাদের জন্য এটা খুবই ইজি হবে অ্যান্সার করা, খুবই ইজি। ওয়াও, এখানে আসো, কি বলছে যে আইসিডি স্যার প্রোগ্রামিং ভাষা অধ্যায়ে ক্লাস নিতে গিয়ে স্মার্ট শব্দটি যে কোনো সংখ্যকবার প্রদর্শনের জন্য সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখে তা বাস্তবায়ন বুঝিয়ে দিল। আচ্ছা, তো এখানে প্রথম কোশ্চেন কি বলছে খেয়াল করো তো। এখানে প্রথম কোশ্চেন কি বলছে যে উদ্দীপকের শব্দটি 5 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম লিখো। আমরা কিন্তু আইসিডি লেখাটা 10 বার প্রদর্শন করা শিখে আসছি, তাই না? তো এখানে স্মার্ট লেখাটা 5 বার প্রদর্শন করতে বলছে। তো ওইটা যেমন আইসিডি লেখাটা 10 বার প্রদর্শন করছি, এখানে স্মার্ট লেখাটা 5 বার প্রদর্শন করতে হবে, ওইটাই কিন্তু। এখন এটা কি বলছে? উদ্দীপকের শব্দটি n সংখ্যক বার প্রদর্শনের জন্য। এখন 3 নাম্বার কি বলছে যে তোমাকে এখানে বলে দিছে কতবার প্রদর্শন করতে হবে, 5 বার প্রদর্শন করতে বলছে। তার মানে এখানে শর্তটা কি হবে? 3 নাম্বারটার ক্ষেত্রে 3 নাম্বারের ক্ষেত্রে শর্তটা কি হবে যে i is less than or equal 5। এটা হচ্ছে 3 নাম্বার ক্ষেত্রে শর্ত, তাই না? 3 নাম্বার ক্ষেত্রে এটা হচ্ছে শর্ত। 4 নাম্বার ক্ষেত্রে কি বলছে? 4 নাম্বার ক্ষেত্রে বলছে হচ্ছে n সংখ্যক বার, তার মানে n এর মান তোমার ইউজারের কাছ থেকে নিতে হবে। এক্ষেত্রে শর্তটা কি হবে? এক্ষেত্রে শর্তটা হবে i is less than or equal n। দুইটা জায়গার মধ্যে পরিবর্তনটা কোথায় দেখছো? উপরে তোমাকে বলে দিছে 5 বার, কিন্তু নিচে কিন্তু বলে নাই। নিচে n এর মান তোমার স্ক্যানার দিয়ে ইউজারের কাছ থেকে নিতে হবে। ওই সেমই যে আমরা যে করে আসছি যে 1 থেকে n পর্যন্ত প্রদর্শন বলো, বা আইসিডি লেখাটা n বার প্রদর্শন করতে বললে। আচ্ছা, আমরা এটা একটু দেখাই, অনেকক্ষণ ধরে তোমরা মনে হয় দেখো নাই। আমরা শুরু করলাম স্ক্যানএফ, কি হবে? %d, আমরা n এর মানটা নিলাম ইউজারের কাছ থেকে। তো ফর, আর এখানে কথা হচ্ছে দেখো কোন ভাষায় করবা সেটা কিন্তু বলা নেই, মানে কোন রূপে করবা। তাহলে যেহেতু কোনো কিছু বলেই নাই, তোমরা যেটা পারো সেটা দিয়ে অ্যান্সার করবা। আয়ের মান তো অবশ্যই 1 হবে, আয়ের মান n পর্যন্ত যাবে, এবং আয়ের মান 1 করে আগাবে। কাকে প্রদর্শন করতে বলছে? printf স্মার্ট, শেষ। ঠিক আছে? তো কনসেপ্ট কিন্তু একই, জাস্ট তাদের লেখাগত চেঞ্জ। এখানে তখন আমি আইসিডি প্রদর্শন করছি, এখানে স্মার্ট প্রদর্শন করছি। ওকে, এইটা দেখো তোমাদের এখানে উদ্দীপকে কি দিয়েছে? উদ্দীপকে জাস্ট একটা ফ্লো চার্ট দিয়ে দিয়েছে। তো ফ্লো চার্টটা কিসের? ফ্লো চার্টটা হচ্ছে টেম্পারেচারের, তাই না? ইনপুট এফ, এখানে ইনপুট এফ বলতে এখানে কি নিছে? এটা হচ্ছে ফারেনহাইটের মানটা আমরা কার কাছ থেকে নিছি? ইউজারের কাছ থেকে নিছি, ফারেনহাইট। ঠিক আছে? সেলসিয়াস বের করছি, সি কে প্রদর্শন করছি, এবং শেষ। কি বলছে? উদ্দীপকের প্রবাহচিত্রটি অ্যালগরিদম লিখো। উদ্দীপকের প্রবাহচিত্রটি অ্যালগরিদম লিখো। তো আমরা জানি অ্যালগরিদম লেখার তো অ্যালগরিদম লিখতে তো কোনো ঝামেলাই নেই। তো আমরা এটাকে 1 নম্বর স্টেপ দিব, এটা 2 নম্বর স্টেপ, এটা 3 নম্বর স্টেপে লিখে ফেলবো সরাসরি, যা যা আছে তাই। জাস্ট স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, এভাবে দিয়ে নর্মাল লেখাগুলো যেই লেখা আছে সেই লেখাগুলো লেখা দিলেই কিন্তু তুমি 3 এ 3 মানে অ্যান্সার দিয়েই দিছে। জাস্ট 1 2 3 4 5 তুমি সিরিয়ালি বসাবা। উদ্দীপকের প্রবাহচিত্রটি সি ভাষায় একটি কোড লিখো। ফারেনহাইট থেকে সেলসিয়াসের সি ভাষায় এটা প্রোগ্রাম লেখা। এটা তো আমরা শুরুতে সেমটাই করে আসছি, যে ফারেনহাইটে আমরা মান নিছি, সেলসিয়াসের মানটা আমরা ইউজারের কাছ থেকে দিয়ে দিব, শেষ। ওকে।
ওকে, এখানে দেখো উদ্দীপকে তোমার কি দেওয়া আছে, উদ্দীপকে একটা সি প্রোগ্রাম দিয়ে দিছে। কি বলছে, উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লিখো, তাই না? এখানে দেখো এটা কিন্তু একটু টাফ। কেন? কারণ হচ্ছে তোমার অ্যালগরিদম করতে বলছে সি প্রোগ্রাম থেকে। শুরুতে দেখো আমরা যদি বলি কি খেয়াল করবে, দেখো এর মান কত 5 না, আমরা ওখানে আই ধরছি, যে গণনা করবে এখানে এ ধরছে, তুমি চাইলে যে কোনো ধরতে পারো, সমস্যা নেই। দেখো এর মান 5 কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত যাবে। এ প্লাস ইকুয়াল 5 মানে এর মান 5 ধাপ আগাইতেছে, 5 করে আগাইতেছে, তাই না? এবং এখানে ধরছে হচ্ছে কি বি, তো বিটা কি, ওই যে সাম ব্যাগের মধ্যে রাখতেছে। তো এটা মূলত কি, দেখো 5 যোগ 10 যোগ 15 যোগ 20 এরকম করে কত পর্যন্ত যাবে, এরকম করে 100 পর্যন্ত যাবে। এটা হচ্ছে মূলত কোশ্চেনটা, এই কোশ্চেনের সি প্রোগ্রাম হচ্ছে এটা। তো তুমি কিন্তু এটা চাইলে এবং এটা এই যে ধারাটা দেখে তুমি এটার অ্যালগরিদম করে ফেলতে পারবা, পারবা না? আমরা কি করব, আয়ের মান 5 লিখবো, শেষে তো যেহেতু এন নাই, এটা তো আমি কত পর্যন্ত যাবো এটা বলেই দেওয়া আছে। তারপর আমরা কি করব, ব্যাগের মধ্যে রাখবো, তো সাম ইকুয়াল সাম প্লাস আই এবং আই ইকুয়াল আই প্লাস 5। যেহেতু এখানে এ ইউজ করছে এবং ব্যাগের জন্য বি ইউজ করছে, অবশ্যই তুমি এখানে বি নিয়ে কাজটা করবা। সামের পরিবর্তে বি, আয়ের পরিবর্তে জাস্ট এ, বাকি সব কিছু নর্মাল, ঠিক আছে? প্রোগ্রামটি ডো হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ দিয়ে সমাধান করে দেখাও। তো তোমাকে ফর লুপ দিয়েই দিছে, যেহেতু ফর লুপ দিয়েই দিছে, এই অংশটুকু হচ্ছে ইনিশিয়ালাইজেশন অংশ, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, এটা হচ্ছে স্টেটমেন্ট। তুমি যদি স্টেটমেন্টগুলো মুখস্থ রাখো তাহলে কিন্তু অ্যান্সার 7 দেখো যদি সি প্রোগ্রামগুলো একটু ভালো করে বুঝো, 7 এই 7 মার্ক তোমাকে কেউ আটকাতে পারবে না। এই 7 মার্ক খুবই ইজিভাবে তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, এখানে দেখো সেম কি বলছে, উদ্দীপকের প্রদত্ত সৃষ্টির প্রবাহ চিত্র অঙ্কন করো 3 থেকে 9 n পর্যন্ত। তো n এর মান আমরা ইউজার কাছ থেকে নিব। আয়ের মান কত হবে, এখানে আয়ের মান 3 হবে। আয়ের মান কত করে আগাইতেছে, 6 করে আগাইতেছে। এখানে দেখো সৃষ্টির প্রবাহ চিত্র অঙ্কন করো, এটা কিন্তু ধারার যোগফল, যেহেতু যোগফল দেওয়া আছে, তাই না? তো এখানে সেম সামের মান 0 নিবা, সামের মান ব্যাগের মধ্যে রাখবা, আয়ের মান আগাবা, যেটা সেম কনসেপ্টেই শেষ। এবং ওইটাকে তোমার ডো হোয়াইল লুপ দিয়ে করতে বলছে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন এগুলো কিন্তু হচ্ছে তোমার প্রিভিয়াস বোর্ড 2023-এর বিভিন্ন বোর্ডের কোশ্চেন এবং 2019-এ যখন পরীক্ষা হয়েছে সেই বোর্ডের কোশ্চেন এগুলা, ঠিক আছে? সো বোর্ডের মধ্যে এই কোশ্চেনগুলাই বেশি আসে। তোমরা যদি ধারা ভালো করে শিখা যাও, চোখ বন্ধ করে তোমরা একটা সৃজনশীল পাবা। এখানে খেয়াল করো 2 4 6 এরকম করে যোগ করতেছে, উপরে হচ্ছে স্কোয়ার, তাই না? তো এটা যেমন আমরা লাস্ট যে নিয়মটা শিখছিলাম ওই নিয়মটাই এখানে কি হবে, এখানে হবে কি, যখন আমরা ব্যাগে রাখবো তোমাকে ফর লুপ এবং ডো হোয়াইল লুপ করতে বলছে। যেহেতু ফর লুপ এবং ডো হোয়াইল লুপ করতে বলছে, তো এখানে আয়ের মান কত হবে, আয়ের মান 2। অবশ্যই তোমার শেষে যেহেতু n নাই, এখানে তো কোনো ঝামেলাই নাই, তো যেটা পরিবর্তন হইতেছে 2 4 6 পরিবর্তন হইতেছে, এটাই হবে আই। তো ব্যাগে যখন আমি রাখবো তখন কি অবস্থায় রাখবো, s ইকুয়াল s প্লাস আই এর পাওয়ার স্কোয়ার, উপরে ফিক্সড। কারণ আয়ের মান কত করে আগাইতেছে, আয়ের মান 2 করে আগাইতেছে। এই কাজটা আমি বারবার করবো, কতক্ষণ ধরে করবো, ইফ আয়ের মান যদি 80 থেকে ছোট বা সমান হয়। যদি ছোট হয় তাহলে এখানে ফেরত আসবে, নো হইলে পরবর্তী স্টেপে যাবে, পরবর্তী স্টেপে যাই আমি প্রদর্শন করবো কাকে, প্রিন্ট এস কে প্রদর্শন করবো, তাহলে কিন্তু অ্যান্সার বের হয়ে যেতেছে, ঠিক আছে? তো আশা করি তোমরা সৃজনশীল সম্পর্কে একটা আইডিয়া পাইছো, সিকিউ সম্পর্কে একটা আইডিয়া পাইছো যে এই অধ্যায় থেকে কীভাবে কি সিকিউ অ্যান্সারগুলো করতে হবে। কিন্তু তোমরা এই যে ওয়ান শট তোমরা ক্লাসগুলো দেখতেছো, ওয়ান শট ক্লাস থেকে কিন্তু আমি 100% তোমাকে কমন দিয়ে দিচ্ছি যে এগুলোই আসবে। তুমি এই ওয়ান শট ক্লাসটাই ভালো করে দেখে যাও, এখান থেকে 100% তোমার পরীক্ষায় কমন আসবে। এটাই হচ্ছে মূল কথা। আর বাকি কোনো ক্লাস তোমার করতে হবে না, বাকি বই তোমার পড়তে হবে না, এখান থেকেই কমন। জাস্ট অনুধাবনমূলক বা জ্ঞানমূলকের জন্য তোমার যে মানে তোমার যদি এরকম কনফিডেন্ট থাকে যে পরীক্ষার মধ্যে আমি বানায় লিখতে পারবো না বা আমার এটা সম্পর্কে ন্যূনতম কোনো আইডিয়া নাই, তখন তো তোমাকে অবশ্যই বই পড়তে হবে। এখান থেকে আমি বলতে পারবো না যে 100% তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবা বা পরীক্ষা লিখতে পারবা। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য তুমি হালকা পাতলা বই দেখবা, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলকের জন্য এই ক্লাসটাই তোমার জন্য যথেষ্ট। ওকে, এখন চলো যদি আমরা একটু এমসিকিউ দেখি এবং এই অধ্যায়ের যে এমসিকিউগুলো তোমাদের প্রবলেম হতে পারে আমি আজকে সেই এমসিকিউগুলোই করাবো। এবং বাকি যে এমসিকিউগুলো আছে, যেমন হচ্ছে তোমাকে যদি বলে যে ইন্টের ফরম্যাট স্পেসিফায়ার কি, এটা কী হবে, %d, ফ্লোটের %f, ক্যারেক্টারের %c, এই টাইপের এমসিকিউগুলো তো তোমাদের বোঝানোর কিছু না, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল এমসিকিউ। তোমরা যখন যত পড়বা তত বেশি পারবা। যেগুলো বোঝানোর সেটা জাস্ট আমি আজকে তোমাদেরকে দেখাই দিব যে এই এমসিকিউগুলো এভাবে তুমি অ্যান্সার করবা। এখন খেয়াল করো, শুরুতে আমি দেখো লিখে রাখছি কি প্রিফিক্স আর হচ্ছে পোস্ট ফিক্স।
তো এখানে আই প্লাস 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 আই দুইটার মধ্যে পার্থক্য ব্যাখ্যা পরীক্ষার মধ্যে কিন্তু আসে। আমি জাস্ট একটু বলে দিই আই প্লাস প্লাস কি। এখানে আমি একটু বাংলা লিখি, হ্যাঁ, চলকের মান, এখানে কি চলকের মান আগে ব্যবহার হবে, এটা মুখস্থ করবা। চলকের মান আগে ব্যবহার হবে, চলকের মান মানে আয়ের মান আগে ব্যবহার হবে, তারপর তারপর 1 বাড়বে। ঠিক আছে, যদি আই প্লাস প্লাস থাকে এক্ষেত্রে কি হয়, চলকের মানটা আমরা আগে ব্যবহার করব, তারপর 1 বাড়বে। আর এক্ষেত্রে আয়ের মান, এখানে আয়ের মান আগে 1 বাড়বে, এখানে আয়ের মান আগে 1 বাড়বে, তারপর ব্যবহার করা হবে, তারপর ব্যবহার হবে। ঠিক আছে, তো যেমন আমি ধরো একটু এক্সাম্পল হিসেবে যদি দেখাই দিই তাহলে ইজিলি পারবা। যেমন ধরো আমি তোমাকে বললাম যে আই সমান 5, আই সমান 5 বললাম, এবং জে সমান আই প্লাস প্লাস, একটা এক্সাম্পল, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাই দিয়েছি। আবার এখানে বললাম হচ্ছে আই ইকুয়াল 5, জে ইকুয়াল প্লাস প্লাস আই। এই যে এক্সাম্পলগুলো আছে এখানে, এটার ক্ষেত্রে যদি এটার ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে এখানে বলবো যে ফাইনালি আয়ের মান কত হবে, ফাইনালি আয়ের মান কত হবে এবং ফাইনালি জে এর মান কত হবে। এই ক্ষেত্রে ফাইনালি আয়ের মান কত হবে, জে এর মান কত হবে, যদি এটা ভালো করে বুঝো এখানে খুব ইজিলি এটা বোঝা যাবে। দেখো এখানে আমরা চেক করলাম শুরুতে, এখানে কি পাইছি, এখানে আমরা পাইছি কি আয়ের মান 5। এই লাইনে আসার পর দেখো জে ইকুয়াল কি পাইছি আই প্লাস প্লাস। যদি আই প্লাস প্লাস থাকে আমরা কি বলছি, চলকের মান কি হবে আগে ব্যবহার হবে, তখন কি হবে এই আয়ের মানটা আমরা আগে ব্যবহার করবো, তো আমরা জে এর মধ্যে কে হবে, জে এর মধ্যে চলে যাবে হচ্ছে 5, কারণ আই জে ইকুয়াল আই। এরপরে কি বলছি আগে ব্যবহার করার পর তারপর কি করবে 1 বাড়বে, তখন আয়ের মান বেড়ে কত হয়ে যাবে 6, তখন আয়ের মান কত হবে 6। ঠিক আছে, তো এই ক্ষেত্রে খেয়াল করো আয়ের মান 5, জে ইকুয়াল প্লাস প্লাস আই, যেহেতু প্লাস প্লাস আই পাইছে এখানে, তার মানে কি আয়ের মান আগে 1 বাড়বে, আয়ের মান আগে 1 বাড়বে, যেহেতু আগে 5 ছিল আয়ের মান বেড়ে কত হয়েছে 6, তারপরে আয়ের মান ব্যবহার হবে জে এর মধ্যে, তখন জে এর মান কত হবে 6। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি এইখানে এই পোস্ট ফিক্স এবং প্রিফিক্স দুইটা বুঝো তাহলে বাকি এমসিকিউগুলো যেগুলো আমরা সামনে আসবে এগুলো পারা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। যেমন এখানে আসো, যদি এখানে আমরা একটু দেখি, যেমন এ সমান 5, বি সমান 2, দেখো সি সমান প্লাস প্লাস এ, যদি প্লাস প্লাস আগে থাকে তখন কি হয় আয়ের মান আগে বাড়ে, যেহেতু এখানে প্লাস প্লাস এ আছে তার মানে এর মানটা আগে বাড়বে না, এর আগের মান কত ছিল 5, তো এর মান এখানে বাইরে কত হয়েছে 6, তারপরে কিন্তু এর মানটা ব্যবহার হবে, তাই না, তখন সি এর মান কত হবে, সি এর মান হবে 6। ওকে, এখন নিচের লাইনে আসো, যখন নিচের লাইনে আসো আমরা কিন্তু সবসময় আপডেট মানটা ইউজ করব। এখন বি ইকুয়াল সি মাইনাস মাইনাস, দেখো এটা হচ্ছে পোস্ট ফিক্স প্রিফিক্স, আর এটা হচ্ছে ডিক্রিমেন্ট যেহেতু দিছে, তো এখানে এটা হচ্ছে তোমার কি হবে পোস্ট ডিক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট এরকম আর কি। তো এটা হচ্ছে এই স্ট্রাকচারে আই প্লাস প্লাস, এটা হচ্ছে সি মাইনাস মাইনাস। যদি এরকম থাকে সি এর মান কি করবে আগে ব্যবহার করবে, যখন সি এর মান যদি আগে ব্যবহার করে তাহলে বি এর মানটা কত আসে, বি এর মানটা আসে হচ্ছে 6, কারণ এই পর্যায়ে সি এর মান কত ছিল 6 ছিল, তারপরে সি এর মান কি হবে মাইনাস হবে, তাহলে সি এর মান যদি আমরা এক ধাপ মাইনাস করি আনসার কত হয় 5। তাহলে আপডেট মানটা চিন্তা করো, আপডেট মান অনুযায়ী এর মান কত 6, বি এর মান 6 এবং সি এর মান 5, এগুলো কিন্তু তোমার এমসিকিউতে আসে। ঠিক আছে, যে ফাইনালি তোমার এ বি সি এর মান কত। আচ্ছা, আমরা যদি পরবর্তীতে একটু দেখি, এখানে দেখো কি বলছে যে এখানে ইন্ট এ সমান 5 বি সমান 3 প্রিন্টএফ %d এ প্লাস প্লাস, তার মানে কি, তার মানে কি এর মানে হচ্ছে যেহেতু এখানে এ আগে আছে, এ প্লাস প্লাস থাকলে কি চলকের মান আগে ব্যবহার করা হয়, তার মানে এর মানটা কি করবে আগে ব্যবহার করবে না, তো এর মান ছিল 5, সে এই লাইনে সে প্রদর্শন করলো কত 5, এরপরে এর মান বাইরে কত হয়ে যাবে 6 হয়ে যাবে, কারণ এর মান বাইরে গেছে। ওকে, এখন এই লাইনে আসার পরে প্রিন্টএফ %d প্লাস প্লাস বি, যেহেতু প্লাস প্লাস বি তার মানে কি বি এর মানটা আগে বাড়বে না, বি এর মান বাইরে কত হইলো 3 ছিল হইলো 4,
তারপরে বি এর মানটা ব্যবহার করবে, তো বি এর মান তখন কি করবে, প্রদর্শন করবে 4। তো ফাইনালি আউটপুটটা কি হয়, 5 আর 4 হচ্ছে এটার আউটপুট। ঠিক আছে, এখানে দেখো x সমান 3, y সমান 2x, তাহলে y এর মানটা কত হইল, y এর মানটা হইল হচ্ছে 6, তাই না। z সমান মাইনাস মাইনাস এক্স, যেহেতু মাইনাস মাইনাস এক্স তার মানে কি x এর মানটা আগে মাইনাস হবে না, x এর প্রিভিয়াস মান কত ছিল 3, তাই মাইনাস হয়ে কত হবে 2, তারপরে x এর মান ব্যবহার করবে, মাইনাস হওয়ার পর x এর মান 2 হয়েছে, তাহলে z এর মান কত হইল, z এর মান হইল 2। ঠিক আছে, এখন এই পর্যায়ে আসার পরে কি হয়, y x প্লাস প্লাস, যেহেতু x প্লাস প্লাস আছে x এর মানটা কি করবে, y আগে ব্যবহার করবে, তো y এর মানটা এখানে আপডেট হয়ে কত হয়, x এর মান ছিল কত 2, আপডেট মান 2, তাহলে x এর মান যদি আমরা আগে ব্যবহার করি এখানে হবে 2, তারপরে x এর মান বাইরে কত হবে, x এর মান বাইরে হয়ে যাবে 3। সো আপডেট অনুযায়ী x এর মান কত 3, y এর মান হচ্ছে 2, z এর মান হচ্ছে 2। ঠিক আছে, এই এমসিকিউ গুলাই পরীক্ষায় তোমাদের একটু জামালায় পড়তে হয় পঞ্চম অধ্যায় থেকে। বাকি যতগুলো এমসিকিউ আছে তোমরা যদি বই দেখো, তোমরা যদি গাইড দেখো, সেক্ষেত্রে এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবা। এগুলাই জাস্ট একটু বোঝার মতো যে তোমার পরীক্ষায় বুঝা অ্যান্সার করতে হবে। আচ্ছা, এখানে দেখো এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে। ব্রেক এবং কন্টিনিউ, এখানে একটু আমি থিওরি একটু বলে দিই। ব্রেক মানে কি বোঝায়, ব্রেক মানে বোঝায় হচ্ছে থেমে যাওয়া, ব্রেক মানে হচ্ছে থেমে যাওয়া। কন্টিনিউ মানে কি, কন্টিনিউ মানে হচ্ছে আমরা যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে স্কিপ করা। ব্রেক মানে থেমে যাবে, আর কোনো কাজ করবে না, এবং কন্টিনিউ মানে কি স্কিপ করবে। এখন দেখো এখানে কি বলছে, এখানে আমি দুইটা কোশ্চেন লিখে রাখছি। আইসিডি লেখাটা কতবার প্রদর্শিত হবে, এ হচ্ছে তোমার সি প্রোগ্রাম, এই সি প্রোগ্রামে আইসিডি লেখাটা কতবার প্রদর্শন করবে। তো আমরা যদি শুরুতে দেখি, আমাদের কাজ করার সিস্টেমে দেখো আই সমান 1 এখানে আসবে, 1 কি 10 থেকে ছোটো, হ্যাঁ ছোট, ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকার পর আইসিডি লেখাটা সে একবার প্রদর্শন করলো, করার পর চেক করতেছে, যখন ভিতরে ঢুকছে তখন আয়ের মান কত 1 ছিল না, 1 কি 7 এর সমান না, সমান না, সমান হলে এই কাজটা করবে, যেহেতু সমান না সে কি করবে, ঘুরে এখানে আসবে, এখানে এসে আয়ের মান 2 বাড়বে, 2 বাইরে কত হইলো হচ্ছে 3 কি 10 থেকে ছোট, হ্যাঁ 10 থেকে ছোট, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে সে আইসিডি লেখাটা আবার প্রদর্শন করবে, তখন চেক করতেছে 3 কি 7 এর সমান না, যেহেতু না সে কি করে ঘুরে আবার আসবে, কত হইল 5 কি 10 থেকে ছোট, হ্যাঁ ভিতরে ঢুকলো, ঢুকে সে আইসিডি লেখাটা আবার প্রদর্শন করলো, করার পর চেক করতেছে 5 কি 7 এর সমান না, সে কি করবে আবার ঘুরে যাবে, হইলো কত 7 কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, ভিতরে ঢুকলো, আইসিডি লেখাটা আবার প্রদর্শন করলো, করার পরে চেক করতেছে 7 কি 7 এর সমান, হ্যাঁ 7 এর সমান, সেক্ষেত্রে কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, যেহেতু ব্রেক হয়ে যাবে সে আর কোনো কাজ করবে না। তাহলে এই সত্যটা, এটার ক্ষেত্রে এর আনসার কত হবে, আইসিডি লেখাটা কতবার প্রদর্শন হয়েছে, 4 বার প্রদর্শন হয়েছে। ঠিক আছে, এখন কি বলছে দেখো, ইফ বাদ দিলে আইসিডি কতবার প্রদর্শিত হবে, তাহলে এই ক্ষেত্রে একের সময় সে একবার প্রদর্শন করবে, ইফ তো এটা বাদই, যদি দিয়ে দিই, একের সময় একবার প্রদর্শন করবে, চিন্তা করো একের সময় একবার, 3 সময় একবার, 2 করে বাড়তেছে, আমার লিমিটেশন হচ্ছে 10, একের সময় একবার 3 5 7 9 11 তো হবে না, কারণ 11 10 থেকে বড় হয়ে যায়, তার মানে এই যদি আমি বাদ দিই সেক্ষেত্রে আইসিডি লেখাটা 5 বার প্রদর্শন করবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এখন হচ্ছে এই ক্ষেত্রে এটা হচ্ছে কন্টিনিউর জন্য, তো কন্টিনিউ মানে কি বলছে, স্কিপ করবে। তো এখানে খেয়াল করো, আই সমান 1 কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, ভিতরে ঢুকবে, এখানে কিন্তু আয়ের মান প্রদর্শন করতেছে, তখন সে কি করলো 1 প্রদর্শন করলো, চেক করতেছে 1 কি 5 এর সমান এবং 1 কি 7 এর সমান, সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো এখানে কি হবে, ও আচ্ছা, এখানে হবে হচ্ছে এরকম, অর এখানে হবে অরের চিহ্ন কিন্তু এরকম করে দিই আমরা, তাই না। ওকে, একটু কারেকশনটা দেখে নিও। আচ্ছা, এখানে দেখো 1 প্রদর্শন করছে, 1 কি 5 এর সমান অথবা 1 কি 7 এর সমান না, কারোর সাথে মিলে নাই, যেহেতু মিলে নাই সে কি করবে, গুইরা আবার এখানে চলে আসবে না হিসাব অনুযায়ী। তো এখন গুইরা কত হইলো, 3 কি 10 থেকে ছোট, হ্যাঁ 3 10 থেকে ছোট, ভিতরে ঢুকলো, 3 কে সে প্রদর্শন করলো,
কারোর সাথে মিলে নাই, সে কি করবে আবার ঘুরে আসবে, আইসা হইলো কত 5, 5 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, ভিতরে ঢুকলো 5 কেও সে প্রদর্শন করলো। এখন চেক করতেছে 5 কি 5-এর সমান, হ্যাঁ, অথবা 5 কি 7-এর সমান, এটার সাথে কিন্তু মিলা গেছে, যেহেতু মিলছে কি হবে কন্টিনিউ। তো এই যে কন্টিনিউটা দিলাম, সে কি করবে, সে এখানে কি, এখানে সে কি করবে কন্টিনিউ মানে কি নিচে আর যাবে না, নিচে যদি কিছু লাইন থাকতো নিচে আর যাবে না, সে কি করবে এদিকে আবার চলে যাবে, তখন সে 7-এর সময় প্রদর্শন করে নিচে আর যাবে না, তারপর 9-এরও প্রদর্শন করবে। এখানে কিন্তু প্রোগ্রামে কোনো পরিবর্তন হয় নাই, দেখো এটা কিন্তু প্রোগ্রামে কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যদি যদি এই লেখাটা, এখানে যে লেখাটা আছে, এই লেখাটা যদি এখানে না থেকে, প্রিন্টএফ যে লেখাটা এখানে না থেকে যদি আমরা এখানে লিখতাম, ধরো এখানে লিখলাম কি প্রিন্টএফ %di, ধরো হচ্ছে এই লেখাটা এখানে নাই, এই লেখাটা এখানে নাই, তখন কেমন হবে, তখন কেমন হবে দেখো, আয়ের মান 1, 1 কি 10 থেকে ছোট, হ্যাঁ, ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পর আবার চেক করতেছে 1 কি 5-এর সমান অথবা 1 কি 7-এর সমান, কারোর সাথে মিস করে নাই, যেহেতু মিলে নাই তাহলে তো অবশ্যই কন্টিনিউ হবে না। এখানে আসার পর সে কি করবে 1 রে প্রদর্শন করলো, তখন এখান থেকে সে ঘুরে আসবে, আইরা কত হলো 3, 3 10 থেকে ছোট, হ্যাঁ, ভিতরে ঢুকলো, কারোর সাথে ম্যাচ করে নাই, 3 রে প্রেস করলো, আবার ঘুরে আসলো, আইসা কত হলো 5, 5 কি 10 থেকে ছোট, হ্যাঁ 5 10 থেকে ছোট, ভিতরে ঢুকলো, দেখো 5-এর সাথে কিন্তু ম্যাচ হয়েছে, যেহেতু ম্যাচ কন্টিনিউ, যখনই সে কন্টিনিউ পাবে সে কিন্তু আর নিচে যাবে না, যেই লাইন থেকে কন্টিনিউ পাবে ওইখান থেকে সে ইনক্রিমেন্ট অপশনে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। এখানে আসার পর কত হবে 7, 7 কি 10 থেকে ছোট, ভিতরে ঢুকলো, ঢুকে 7 কিন্তু 7-এর সাথে ম্যাচ করছে, যেহেতু ম্যাচ করছে কন্টিনিউ, নিচে আর যাবে না, এখান থেকে আবার ফেরত আসবে, কত হইলো 7-এর পর হলো 9, 9 কি 10 থেকে ছোট, হ্যাঁ, ভিতরে ঢুকলো, 9 কি ম্যাচ করছে, ম্যাচ করে নেই, যেহেতু এখানে আসার পর 9 কে প্রদর্শন করবে, তারপর এখানে বাইরে যাবে কত 11, 11 কি 10 থেকে ছোট না, যেহেতু 10 থেকে ছোট না, ভিতরে ঢুকবে না, তার মানে যদি কন্টিনিউ স্টেটমেন্ট আমরা উপরে নিয়ে দিতাম সেক্ষেত্রে এটার আনসার কি হইতো 139, ঠিক আছে। আশা করি খুব এটা ভালো করে বুঝতে পারছো। যদি কন্টিনিউ আমরা উপরে দিই, যদি আমরা নিচে দিই, কীরকম প্রোগ্রামের কেমন পরিবর্তন হবে। সেম টু সেম ক্ষেত্র ইফের ক্ষেত্রেও কিন্তু হয়, যদি আমরা প্রিন্টএফ টাকা দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু 7 যখনই পাবে তখনই সে ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমার কইরা করে বের করতে হবে যে হ্যাঁ 1-এর সময় একবার প্রদর্শন করছে তারপর ব্রেক হবে কিনা, 2-এর সময় একবার প্রদর্শন করছে তারপর ব্রেক হবে কিনা, নাকি আগেই ব্রেক হয়ে যাবে, এভাবে কইরা করে তোমার অ্যান্সারটা বের করতে হবে। এবং এমসিকিউতে এটা অনেক বেশি আসে, ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট থেকে এমসিকিউতে তোমাদের অনেক বেশি এমসিকিউ আসে থাকে। আচ্ছা ওকে, চলো পরবর্তী যে এমসিকিউটা আছে এটা একটু দেখি। এখানে কি বলছে যে ইন্ট এ বি, বি এর মান কত দেওয়া আছে, বি এর মান হচ্ছে 50 দেওয়া আছে। এখানে এ ইকুয়াল কি লিখছি, এখানে আমি এ ইকুয়াল লিখছি হচ্ছে বি %25। যারা প্রথম দিকে একটু মিস করছো আমি এখানে একটু বলে দিই, পার্সেন্ট মানে কি বোঝায়, পার্সেন্ট মানে বোঝায় হচ্ছে ভাগ শেষ, পার্সেন্ট মানে কি বোঝায় ভাগ শেষ বোঝায়। তার মানে দেখো বি এর মান কত 50, তাহলে 50কে যখন আমি 25 দ্বারা ভাগ দিব, 50কে যখন আমরা 25 দ্বারা ভাগ দিব কত বার যায়, 25 দুগুণে 50। এখানে কি চাইছে পার্সেন্ট, পার্সেন্ট মানে কি ভাগ শেষ, তাহলে 50কে 25 দ্বারা ভাগ করার পরে ভাগ শেষ কত আসে 0 আসে না, যেহেতু 0 আসে তার মানে এর মান কত, এর মান হচ্ছে 0, তাহলে ফাইনালি আউটপুট কি আসে, ফাইনালি আউটপুট আসে হচ্ছে 0। এগুলো কিন্তু পরীক্ষায় খেয়াল করে আনসার করবে। অনেকে ভাবে যে ভাগশেষ এখানে পার্সেন্ট দেওয়া মানে হচ্ছে ভাগফল দিতে হবে, মনে রাখবা তোমার কাছে পার্সেন্ট চাইছে মানে হচ্ছে ভাগশেষটা দিতে হবে। যদি ধরো এখানে বি এর মান 51 হইতো, ধরো সাপোজ তোমাকে বলে দিলাম যে বি এর মান হচ্ছে 51, তাহলে এ ইকুয়াল বি %25, তাহলে এর আনসার কত হয়, তাহলে 51 যদি আমি 25 দ্বারা ভাগ দেই, 25 দুগুণে 50, অবশ্যই কত থাকে 1, সেক্ষেত্রে এর মানটা কত হবে, সেক্ষেত্রে এর মানটা হবে 1। ওকে, আশা করি এমসিকিউগুলো খুব ভালো করে বুঝছো। এটাই হচ্ছে মানে এই এমসিকিউগুলাই হচ্ছে তোমার পরীক্ষায় কনফিউশন তৈরি করে। বাকি যতগুলো এমসিকিউ আছে এগুলো যদি তোমরা গাইড দেখো, গাইড দেখে যদি একবার রিভিশন দাও তারপরেই দেখবে তোমার কাছে সব কিছু কমন মনে হইতেছে, কারণ আমরা সব কিছুই সি প্রোগ্রামিংয়ে বেসিক যখন পড়ছি, যতগুলো আমরা সি প্রোগ্রামিং প্র্যাকটিস করছি সব কিছুতেই যেগুলো পড়ছো তুমি বা এমসিকিউ যেগুলো আসবে এগুলো সবগুলোই তোমার কাছে কমন মনে হবে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়ান শট ক্লাস। আমরা ক্লাসটাকে কিন্তু দুই ভাগে ভাগ করছিলাম, পার্ট 1 এবং পার্ট 2।
পার্ট 1-এ আমরা প্রায় 70% বা 60%-এর মতো কমপ্লিট করে ফেলছি, এবং পার্ট 3টাতে শুধুমাত্র আমি লুপজনিত যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু আমরা এখানে রাখছি, ঠিক আছে। সো আমি আশা করবো তোমরা 2টা ক্লাসই খুব ভালো করে শেষ করবা, এবং খুব ভালো করে শেষ করে পরীক্ষার জন্য অনেক বেশি উপযুক্ত হবা এই অন্তর থেকে অ্যান্সার করার জন্য। ওকে, ঠিক আছে। তো আজকে এখন পর্যন্তই। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।